আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে চলতরিৎ। এই চ্যাপ্টার তোমরা জানো মোটামুটি ইজি একটা চ্যাপ্টার, কিন্তু এখানে বিভিন্ন কনসেপ্ট আছে, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। তো আমরা সবগুলো সলভ করব এবং শর্টকাট যা যা আছে সবকিছু এক ক্লাসে শিখে ফেলবো। আমি চেষ্টা করব ক্লাসটা একদম শর্টেস্ট টাইমে রাখার, মানে যাতে আমরা খুবই কম্প্যাক্ট ভাবে সবকিছু শেষ করতে পারি। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচে কোন প্রতীকটা রিওস্টেটের নয়? রিওস্টেট মানে কি ভাইয়া? সেটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। তার মানে এখানে দেখতে হবে কোনটা আসলে স্থির রোধের প্রতীক। 9 থেকে বা ক্লাস 8 থেকে আমরা যেটা দেখে আসছি, স্থির রোধের প্রতীক হচ্ছে এইটা। সো তুমি যদি অন্য প্রতীকগুলো নাও জানো, তবুও কিন্তু তুমি দাগাইতে পারবা যে এটা হচ্ছে স্থির রোধের প্রতীক। তার মানে বি নাম্বারটা আমাদের উত্তর। বাকিগুলা কি? সবগুলো পরিবর্তনশীল রোধের প্রতীক। এটা 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 সবগুলোই পরিবর্তনশীল রোধের প্রতীক। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি। প্রবাহ ঘনত্বের একক কি? প্রবাহ ঘনত্ব মানে কি ভাই? জে সমান আই ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার, মানে সরি এরিয়া, তাই না? তাহলে আই হচ্ছে অ্যাম্পিয়ার আর এর একক কি? মিটার স্কয়ার। তাহলে এটা কি হবে? অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। এরপর দেখো, একটা তারের রোধ 16 ওহম, এটাকে সমান দুই ভাগে বিভক্ত করে সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? এখন তারকে যদি সমান দুই ভাগে ভাগ করি, অর্থাৎ কি দৈর্ঘ্য অর্ধেক করলাম। দৈর্ঘ্য অর্ধেক করা মানে কি? রোধ অর্ধেক হবে। তার মানে এই যে দুইটা খণ্ড পাবা, ওই দুইটা খণ্ড কিরকম করে হবে? 8 ওহম করে দুইটা প্যারালাল থাকবে। এখন দুইটা 8 ওহম রোধকে যদি প্যারালালই করো, আমরা জানি রোধকে যখন প্যারালাল করি, ধর একই ধরনের রোধ n সংখ্যক রোধ সংখ্যক হলে আর প্যারালাল কি হয় বলতো? r ডিভাইডেড বাই n হয়, তাই না? r ডিভাইডেড বাই রোধের সংখ্যা। তাহলে এখানে কি 8 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 4 ওহম। তাহলে আমাদের অ্যানসার কি হবে? 4 ওহম হবে। ওকে, এরপর দেখো, এ ও বি এর মধ্যবর্তী তুল্যরোধ বের করতে হবে। তোমরা কি জানো এটা কি? এটা একটা হুইস্টন ব্রিজ। দেখা মাত্রই চিন্তা হবে ভাইয়া, তুমি যখনই দেখবা এই চ্যাপ্টারে এরকম 5টা রোধ হিজিবিজি করে আছে, তোমাকে আগে খুঁজতে হবে এটা হুইস্টন ব্রিজ কিনা। দেখো, এইখানে এ প্রান্ত থেকে দুইটা রোধ বের হয়েছে, তাই না? আচ্ছা, এখানে বি প্রান্ত থেকে দুইটা রোধ, আর মাঝখানে দেখো এরা আবার এই রোধটার সাথে কানেক্টেড। তার মানে তুমি এই জিনিসটা চিন্তা করো কিভাবে আমরা সাজাইতে পারি। এ বিন্দু থেকে দুইটা রোধ বের হয়, বি থেকেও দুইটা রোধ বের হয়। এটা কি এ রোধগুলোর সাথে কানেক্টেড, তাই না? আচ্ছা, তাহলে এ থেকে দুইটা, বি থেকে দুইটা। ওকে, আবার এরা মাঝখানে আরেকটা আর রোধের মাধ্যমে কানেক্টেড, এই যে আর রোধটা সেটার মাধ্যমে কানেক্টেড। তাহলে দেখছো এটা একটা হুইস্টন ব্রিজ তৈরি হয়ে গেছে না? তখন আমরা কি বলতে পারি? মাঝখানে রোধটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, যেহেতু এটা একটা হুইস্টন ব্রিজ। সো এটা বাদ দিলে আমাদের তুল্যরোধ কত? উপরে দুইটা আর, নিচেও দুইটা আর। তাহলে আর আর, এখানেও আর, এখানেও আর। সো আমরা বলতে পারি এভাবে যে উপর আর নিচে সারি মিলে 2r প্যারালাল অফ 2r। তাহলে কি হবে বলো তো? 2r বাই 2। তাহলে কি হবে? আর। আমাদের তুল্যরোধ হচ্ছে আর ওহম। উপরে 2r নিচে 2r। তাহলে যদি একই ধরনের প্যারালালি থাকে, তখন কি হয়? 2 দিয়ে ভাগ হয়। এটা আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে এখানে কি হবে আমাদের তুল্যরোধ? আর ওহম। এরপর দেখো, উদ্দীপকের বর্তনী অনুসারে কোনটা সঠিক? এখানে কি দেওয়া আছে? একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে এবং পরিবর্তনশীল রোধ। আমার দেখতে হবে এই যে হিট যে তৈরি হচ্ছে, এটা কিরকম সম্পর্ক? আমরা জানি জুলের তাপীয় সূত্র অনুযায়ী H সমান কি? I স্কয়ার আর টি। তাহলে এটা বলতে পারি I আর টি যদি সেম থাকে, H সমানুপাতিক R, তার মানে কি একটা সমানুপাতিক সম্পর্ক। আমরা জানি সমানুপাতিক সম্পর্ক হলে গ্রাফটা কি হয়? মূল বিন্দুগামী সরলরেখা হয়। তো এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এরপর দেখো, নিচে কোন পদার্থটার উষ্ণতা সহগের মান ঋণাত্মক? এর মানে হচ্ছে যখন তুমি তাপমাত্রা বাড়াবা তখন রোধটা কমে যাবে। নরমালি তাপমাত্রা বাড়ালে কি হয়? পথে অনুপরমাণুর সাথে ইলেকট্রনের সংঘর্ষটা আরো বেশি হয়, তখন রোধের মানটা বাড়ে। কিন্তু এখানে তাপমাত্রা বাড়লে রোধের মান কমবে। এটা কোথায় হবে ভাইয়া? সিলিকনের মধ্যে, তাই না? আমরা জানি যে অর্ধ পরিবাহীগুলো আছে, সিলিকন, জার্মেনিয়াম, এগুলোর মধ্যে এটা হবে। এরপর দেখো, এই উদ্দীপকের তুল্যরোধ বের করতে হবে। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে উপরের দিকে কি আছে ভাইয়া? 2 আর 4 ওহম মিলে হয়ে যায় 6 ওহম। ঠিক আছে, 6 ওহম। ওয়েট, এটা হচ্ছে 6 ওহম। আবার এখানে দেখো 12 ওহম আছে। ঠিক আছে, 6 12। এখানে দেখো 2 20 আছে, এখন 40 আছে। তোমাকে আমি কিন্তু এটা বলছিলাম যে তুমি যখনই দেখবা 5 বা 6 রোধের আছে, তখনই খুঁজে বের করা হুইস্টন আছে কিনা। এখানে দেখো তো হুইস্টন ব্রিজ হয় কিনা। অবশ্যই এখানে হুইস্টন ব্রিজ হবে। কিরকম ভাবে দেখো, এই যে এই প্রান্ত থেকে তোমার কি হবে? এটা যদি 6 ওহম হয়, এখানে তো আঁকার সুযোগ নেই, দাঁড়াও আমি একটু নতুন পেজ নেই। এখানে দেখো
এটা হচ্ছে আমাদের 6 ওহম, এটা হচ্ছে 12 ওহম, ঠিক একইভাবে এটা হচ্ছে 20, আর এখানে এটা হচ্ছে 40, 20 40 ওহম, দেখছো? আর মাঝখানে দেখো একটা দেওয়া আছে, এটা 5, তাহলে 5 ওহমটা হবে মাঝখানে। তার মানে এখন বলতে পারবা যে এখানে তুল্য রোধ কত? কিভাবে বের করবো আমরা? তাহলে প্রথম সারিতে কত আছে, তুমি এটাকে মুছে ফেলো মাঝখানটাকে। প্রথম উপরের সারিতে আছে 18 ভোল্ট, নিচে আছে 60 ভোল্ট, তাহলে 18 আর নিচে হচ্ছে 60 বা 60 ভোল্ট ওহম, সরি এত ওহম। এখন আমরা এই দুইটা রোধকে যদি প্যারালালি চিন্তা করি, এভাবে আমরা লিখতে পারি না যে 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2। এখানে দেখো আমরা জিনিস বের করবো, 1/Rp সমান কি আসে, R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 R2, তাহলে একদম অ্যাকচুয়াল ভ্যালু অফ Rp এটা কি আসে, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তার মানে দেখো আমরা এটা বলতে পারি এটা কি হবে, গুণফল বাই যোগফল। তার মানে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, আমাদের তুল্য রোধটা হবে গুণফল বাই যোগফল, ডিভাইড বাই যোগফল। তাহলে দেখো এখানে 18 × 60 বাই প্লাস কি 18 যোগ 60। ওকে, তাহলে এটা করে দেখি আমরা কত আসে। এটা আসে আমাদের 13.84 ওহম। সো এটাই দেখুন দ্য অ্যান্সার, 13.84 ওহম। এরপর দেখো উদ্দীপক অনুযায়ী অ্যামিটারের সর্বোচ্চ সর্বনিম্ন পাঠের অনুপাত বের করতে হবে। রোধ কিন্তু ফিক্সড, তাই না? এখানে বলা আছে ভোল্ট কি হবে 2 থেকে 22 ভোল্ট, তাহলে 2 ভোল্ট ধরে বের করে দেখি কারেন্ট কতটুকু। এরপর আমরা কি করব, 22 ভোল্ট ধরে দেখব যে কারেন্ট কতটুকু। তাহলে দেখো আমরা যদি 22 ভোল্ট ধরি তখন আমাদের কারেন্ট কত আসে, আই মিনিমাম এটা হচ্ছে 2 ডিভাইড বাই 13.84, 2 13.84 কত আসে 0.144 অ্যাম্পিয়ার। আর আই ম্যাক্সিমাম কি হয় ভাইয়া, আই ম্যাক্সিমাম হচ্ছে 22 ডিভাইড বাই 13.84, 1.589 এত অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অনুপাতটা কি হবে, সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত 1.589.144, ঠিক আছে? তড়িৎ প্রবাহ যদি দ্বিগুণ করা হয় উৎপন্ন তাপ দ্বিগুণ হবে না, তড়িৎ প্রবাহ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ আমাদের 4 গুণ হবে। এবং লেচিত্র এইটা মেনে চলে কিনা দেখো, আমরা এটা জানি যে H সমান কি, এটা লেখা আছে v²/r * t, তাহলে v² সমানুপাতিক। এখন v² সমানুপাতিক হলে কি হবে, v এর সাথে এরকম রেখা হয় না? আমরা দেখছি যে দেখো এই ধরনের যদি রিলেশন থাকে যে y সমান x², তখন গ্রাফটা কি হয়, এরকম বৃত্তাকার গ্রাফ হবে না? তাহলে এটাও এই ধরনের গ্রাফ হবে। তার মানে আমার 1 সঠিক 3 সঠিক, সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। 2 নাম্বারটা হবে কি 4 গুণ হবে। দেখো জুলের তাপীয় ক্রিয়া সূত্র অনুযায়ী H সমানুপাতিক I²RT, তাহলে আমার তিনটাই সঠিক। হ্যাঁ, আমরা জানি H সমান কি I²RT, তাহলে I² সমানুপাতিক, R এর সমানুপাতিক, T এরও সমানুপাতিক। তোমার বাসায় বিদ্যুৎ লাইনের সাথে যুক্ত 100 ওয়াট বাল্বের পরিবর্তে 25 ওয়াট যদি যুক্ত করো, তার মানে তোমার এখন কি ক্ষমতা কমায় ফেললা। ক্ষমতা কমায় ফেললে কি হবে, বিদ্যুৎ খরচ কমবে, ঠিক আছে? লোডশেডিং কমবে। কেন লোডশেডিং কমবে, কারণ তুমি এখন তোমার চাহিদা কমাই দিছো। তার মানে তোমার বাসার যেহেতু চাহিদা কম, এরকম আরো বিভিন্ন বাসার চাহিদা কম হইতে পারে। তার মানে আমাদের যে সাপ্লাই আছে সেটা আমাদের চাহিদাকে মিট করতে পারবে, তাই না? আগে ধরো তোমার চাহিদা ছিল 100 টাকা, এখন তোমার চাহিদা 25 টাকা। তো আমার কাছে যদি 1000 টাকা থাকে, আমি তোমার মতো অনেককেই দিতে পারবো। আগে ধর 10 জনকে দিতে পারতাম, এখন কি করতে পারবো, সেটা দিয়ে আরো দেখা যাবে 40 জনকে দিতে পারতেছি, জিনিসটা এমন। ওকে, তাহলে মানে লোডশেডিং কমবে, আমার এখন অত কারেন্ট যাওয়ার দরকার নাই, এবং লাইনের উৎপন্ন তাপের পরিমাণও কমবে, কারণ পাওয়ার যেহেতু কমাইছি, তাহলে পিটি হিসাবে যে তাপের অপচয় হইতো সেটাও এখন কম হবে। সো আমাদের সঠিক উত্তর কি হচ্ছে 1 2 3। যেহেতু এটা অতি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন না, কেন দিচ্ছে জানি না বোর্ডে। 200 ভোল্ট 40 ওয়াটে একটা বাতি দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আমরা জানি P সমান VI, তাহলে I সমান কি P/V। P এর ভ্যালু কত ভাইয়া 40, আর নিচে হচ্ছে 200, তাহলে কি হবে 1/5, 1/5 মানে কি 0.2, তাহলে এটা কি হবে 0.2 অ্যাম্পিয়ার। তারপর দেখো কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয় রোধের কি ধরনের পরিবর্তন হবে। আমরা জানি R সমান ρL/A, তাহলে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ হয় তাহলে কি বলা যায়, আমাদের রোধ হলো
ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক। তার মানে পরিবাহী যদি মোটা হয়, প্রস্থের ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয়, রোধ অর্ধেক হবে। তাহলে প্রস্থের ক্ষেত্রফল দ্বিগুণ হলে কি হবে? রোধ অর্ধেক হবে। এখন প্রশ্নটাকে আমি আরেকটু ট্রিকি করতে পারি যে পরিবাহী প্রস্থের ক্ষেত্রফল দ্বিগুণ করলে আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে? তুমি চিন্তা করো, আপেক্ষিক রোধ শুধুমাত্র ওটার উপাদান এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তুমি দৈর্ঘ্য বড় করলা না প্রস্থ কম করলা, কোনটার উপর ডিপেন্ড করে না আপেক্ষিক রোধ কিন্তু। তার মানে আপেক্ষিক রোধে পরিবর্তন হবে না, কিন্তু যেটা শুধু রোধ আছে সেটা পরিবর্তন হবে। এই জিনিসগুলো একটু মাথায় ঢুকায় নাও, কারণ এটা বেশি বেশি লাগে এবং এই জায়গাগুলোতেই ভুল হয়ে যায়। রোধের বিপরীত রাশি কি ভাই? রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, আর আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব, তাই না? পরিবাহকত্ব। উদ্দীপকে বর্তনীতে টি সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করলে রোধ দুটিতে ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হবে। তারপর উভয় রোধের প্রান্তীয় বিভব সমান হবে। হ্যাঁ, দুইটারই তো প্রান্তীয় বিভব সমান হবে যেহেতু সমান্তরালে আসছে, ঠিক আছে। কম মানের রোধ R1 এ কম তাপ উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে আমরা আগে বের করার ট্রাই করি যে কোন ব্রাঞ্চে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাই না? আমাদের I1 আর I2 এর ভ্যালু বের করতে হবে। এখানে তোমাদের একটা ফর্মুলা কি তোমরা জানো? যে কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল মানে হচ্ছে সমান্তরালে যদি আমরা এখানে R1 এর মধ্যে যদি I1 বের করতে চাই, তাহলে আমি I1 উপরে লিখবো না, উপরে লিখবো R2 কে, বুঝছো? আরেকটা থাকবে যেটা প্লাস কি ডিভাইড বাই হবে R1 প্লাস R2 ইনটু I, টোটাল কারেন্টটা। তাহলে এখন ভাই টোটাল কারেন্ট কত? এটা ভ্যালু তো আবার দেওয়া নেই। টোটাল কারেন্টটা তাহলে আমরা বের করার ট্রাই করি। দেখো I এর ভ্যালু, এখানে আমাদের মোট রোধ কত? মোট রোধের কথা যদি আমরা হিসাব করি এটার বেলায়, দেখো এখানে হচ্ছে R2 আর 4, তাহলে গুণফল বাই যোগফল হিসাবে হিসাব করো, গুণফল বাই যোগফল। তাহলে তোমার হচ্ছে R ডিভাইড বাই 6, এটার সাথে আবার 1 কে যোগ করো, এটাকে 12 দিয়ে ভাগ দাও, এটা হচ্ছে কারেন্ট I এর ভ্যালু। ওকে, তাহলে I এর ভ্যালুটা বের করো, 12 ডিভাইড বাই 8 বাই 6 প্লাস 1। এখানে তুমি R2 এর ভ্যালুটা বসাও, তাহলে I1 এর ভ্যালু কি আসে? 4 ডিভাইড বাই, দুইটার যোগফল কত আছে? 6 ইনটু এই যে এটা, এখানে আমরা যেটা আগে বসাইছি, তাহলে 12 ডিভাইড বাই 8 বাই 6 প্লাস 1। হ্যাঁ, এখন ক্যালকুলেশন দেখো তোমার I1 এর ভ্যালু কত আসে? এটা হচ্ছে 3.43 অ্যাম্পিয়ার। একইভাবে ধরো I2 টা কি হবে? I2 এর বেলায় তোমার R1 উপরে হবে, তাই না? I2 এর বেলায় R1 উপরে, নিচে হবে R1 প্লাস R2 ইনটু I। তাহলে আগের I এর ভ্যালুটা আনো আবার, উপরে হচ্ছে আমার R1 2, নিচে 6 ইনটু 12 ডিভাইড বাই 8 বাই 6 প্লাস 1। ওকে, এটা আসে 1.1714 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটো কি সমান হলো? না, এই দুটো সমান না। আচ্ছা, এরপর দেখো আমাদের কারেন্ট। এখানে আমরা যেটা হিসাব করব এদের মধ্যে তুলনার বেলায়, মানে 3 নাম্বার পয়েন্টের কথা বলতেছি, প্রান্তীয় বিভব তো সমান হবে, ঠিক আছে। প্রান্তীয় বিভব যেহেতু সমান, আমরা এখানে চিন্তা করবো এটা যে এদের মধ্যে ভি সেম, তাই না? ভি সেম, তাহলে উৎপন্ন যে পাওয়ার এটা কি? ভি স্কয়ার বাই আর। ওকে, উৎপন্ন তাপ ভি স্কয়ার বাই আর, ভি সেম। তার মানে আমরা এটা বলতে পারি পাওয়ারটা কার সমান? ব্যস্তানুপাতিক, রোধের ব্যস্তানুপাতিক। যেহেতু R1 সমান 2 ওহম, তার মানে কি এখানে তোমার পাওয়ার P1 টা কি হবে? বেশি হবে না? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে তোমার কি হবে? কম মানের রোধে বেশি তাপ উৎপন্ন হবে। তার মানে এখানে এটা খেয়াল রাখো, কম মানের রোধে সমান্তরালে কি হবে? বেশি তাপ উৎপন্ন হয়। এটা হবে না, এটা কি হবে? বেশি হবে। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 2 3, তাই না? আমাদের সঠিক উত্তর কি হয় ভাইয়া? 1 2 3। সরি, এখানে তো দেওয়া ছিল কম মানের রোধে কম তাপ, হ্যাঁ আমাদের বেশি তাপ উৎপন্ন হবে, তাহলে সঠিক উত্তর 1 ও 2। ওকে, এরপর আসো নিচের কোনটার রোধে উষ্ণতা সক্রিয়? আবার আগের মতো সিলিকন, জার্মেনিয়াম এগুলোর। তারপর তাপমাত্রা অপরিবর্তিত রেখে তারকে টেনে দ্বিগুণ করলে, এখানে তাপমাত্রা অপরিবর্তিত রাখলাম, টেনে দ্বিগুণ করা মানে কি আয়তন তোমার সেম থাকবে, বুঝছো? টেনে দ্বিগুণ করলে আয়তন অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত। একদম শর্টকাটটা কি? n স্কয়ার গুণ হবে। তা আমি একটু করে দেখাই, আয়তন অপরিবর্তিত থাকবে। তার মানে L2 সমান কি? L2 সমান হচ্ছে আমার 2L1,
একইভাবে তাহলে আমরা কি বলতে পারি A2L2 সমান হলো A1L1 প্রস্থের ক্ষেত্রফল। তো যেহেতু তোমার আয়তন সেম থাকবে এই জন্য আমরা এই লাইনটা লিখতে পারলাম। আমাদের কাজ হলো A2/A1 বের করা। তাহলে A2/A1 কি L1/L2। সো এটা কি হয় ভাই হাফ। এখান থেকে আমরা যেটা বলতে পারি তোমার A2 সমান হচ্ছে A1/2। এখন আমার কনসেপ্টে আসো, সেটা হলো আমার বের করতে হবে R2। R2/R1 রো এর মানে তো কোনো চেঞ্জ হবে না তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি রো এর মানে চেঞ্জ নাই, তার মানে অনুপাতটা কি L2/A2 L1/A1। তাহলে এটা কি আসছে আলটিমেটলি L2/L1 ইনটু উপরে A1 নিচে হবে A2। এখন দেখো L2/L1 এর ভ্যালু 2, আবার A1/A2 এটার ভ্যালু কত? A2/A1 এর ভ্যালু আসছে হাফ, তাহলে A1/A2 এর ভ্যালু হবে 2। তাহলে 2 2 কত আসে? এটা হবে 4, বুঝছো? তার মানে R2 সমান কি হবে আমার 4R1। একদম বেসিক বা শর্টকাট সূত্রটা হচ্ছে তোমার R2 বা R প্রাইম হবে n স্কয়ার R। 10 যদি দ্বিগুণ করো দৈর্ঘ্যকে তাহলে রোধ কি হবে? n স্কয়ার গুণ হয়। তাহলে এখানে রোধ কত হবে? রোধ হওয়ার কথা দ্বিগুণ 4 গুণ, তাই না? মজার ব্যাপার আছে, এখানে বলছে আপেক্ষিক রোধ। আমি প্রশ্নটা পড়ি নাই, তাহলে এত কষ্ট করা লাগতো না। তোমরা কিন্তু এটা খেয়াল রাখবা, আপেক্ষিক রোধ বলা আছে, আমি একটু আগেই বলছিলাম। যদি তোমার বলে আপেক্ষিক রোধ, তাহলে তোমার সেটা দৈর্ঘ্য দ্বিগুণ করো 5 গুণ করো কোনো ম্যাটার না, আয়তন ঠিক আছে কিনা সেটাও ম্যাটার না। শুধুমাত্র যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে এবং লোহা যদি লোহাই থাকে, অর্থাৎ উপাদান যদি অপরিবর্তিত থাকে, তখন আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। তার মানে যেহেতু আপেক্ষিক রোধ বলা, তাহলে এটা কি হবে? অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, ওকে। তার মানে তোমরা হয়তো অনেকেই ধরতে পারছো, আমি একটু পড়তে ভুল হয়েছে এই কারণে, এই জন্য আসলে প্রশ্নটা ভালো মতো পড়তে হয়। 30 ওহম রোধের একটা তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলে যে কোনো দুই বাহুর প্রান্তের তুল্যরোধ কত হবে? ধরো একটা তার 30 ওহম, আর এটাকে যদি আমি সমবাহু করি, প্রতিটা বাহুর রোধ কত হবে? এটা 10 ওহম, এটা 10 ওহম, এটা 10 ওহম। এখন দুইটা প্রান্ত ধরলাম, এটা A, এটা B, তাহলে এটা কি 20 ওহম আর 10 ওহম প্যারালালি আছে না? আমরা এইভাবে চিন্তা করতে পারি, উপরে হচ্ছে এটা 20, নিচে হচ্ছে এটা 10, এটা 20, এটা 10। সো আলটিমেটলি কি গুণফল বাই যোগফল করো, 200/30 কত আসে? 20/3। 20/3 কত আসবে? 6.66 আসবে, এত ওহম। ওকে। পরিবাহীর উপাদান আপেক্ষিক রোধ কোনটার উপর নির্ভর করে? আমরা জানি আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। এখন উপাদান কিন্তু ফিক্সড করাই আছে, তাহলে এটা কিসের উপর নির্ভর করবে? তোমার পরিবাহীর তাপমাত্রার উপরে। যদিও প্রশ্নটা এখানে একটু হিজিবিজি, আসলে সি নাম্বার উত্তর হয়, তবে যেহেতু উপাদান ফিক্সড করা, তাহলে ধরো লোহা, আমি এখন বললাম যে লোহার আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে, তুমি বলবা না যে লোহার আপেক্ষিক রোধ লোহার উপাদান কিনা সেটার উপর নির্ভর করে, বলাই আছে লোহা, তাহলে আমরা এখানে বলবো যে লোহার তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক এই কারণে আমাদের বেস্ট অ্যান্সারটা হচ্ছে ডি, বুঝছো? যদি বলতো শুধু আপেক্ষিক রোধ কিসের উপর ডিপেন্ড করে, তাহলে হতো এই দুইটা। তাহলে এই দুইটা হচ্ছে কি মেইনলি তোমার আপেক্ষিক রোধ, যেহেতু উপাদান ফিক্সড করা ওই জন্য আমরা এটা ধরি নাই। ওকে। আর যদি বলা রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, রোধ বললে কিন্তু চারটাই হবে। তাহলে রোধ বললে রোধ চারটাও বিষয়ের উপরই নির্ভর করতেছে, আর আপেক্ষিক রোধ বললে নিচে দুইটা। এখন উপাদানের আপেক্ষিক রোধ তখন বললে শুধুমাত্র তাপমাত্রা, তাই না? ওকে। এখন দেখো এই বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে, এটা আমাদের বের করতে হবে। এখন এখানে যে জিনিসটা আগে বুঝতে হবে, এই 1 অ্যাম্পিয়ার আসলে যাচ্ছে 10 ওহমের মধ্য দিয়ে, বুঝছো? 1 অ্যাম্পিয়ার যাচ্ছে 10 ওহমের মধ্য দিয়ে। তাহলে এদের মধ্যে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত ভাইয়া? 10 × 1। ওকে। এখন 5 এর মধ্যে যে I পরিমাণ কারেন্ট যায়, তাহলে I × 5 সমান কি? 10। তাহলে I সমান কি? 5 এর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হলো 2 অ্যাম্পিয়ার। সো এই বর্তনীর মধ্যে এই ইয়া দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, নিচেটা দিয়ে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। সো টোটাল কারেন্ট কত বলো তো? যেটা এখান থেকে আসতেছে সেটা হলো 3 অ্যাম্পিয়ার। তাহলে মোট কারেন্টটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা বুঝতে হবে। এখন তুমি যদি আবার 1 ওহম ওইটাকে ধরো, তখন কিন্তু অ্যান্সারটা মিলতেছে না। আমি যদি 5 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 10 এর মধ্য দিয়ে যাইতো হাফ, টোটাল হয়তো 1.5। 1.5 কি অপশনে আছে? নাই। এইটা দেখে আমি বুঝছি যে এখানে ধরতে হবে কি 10 এর মধ্য দিয়ে 1, 5 এর মধ্য দিয়ে 2, টোটাল হচ্ছে 3। একটিকে ভাবে করতে হবে। জুলের তাপীয়কৃতার প্রথম সূত্রই হচ্ছে I স্কয়ার।
মাথায় রাখবা, তুমি আই স্কয়ার আর টি যেভাবে লেখো জুলের সূত্র এটা, তাহলে প্রথমে আই স্কয়ার তারপরে আর লেখে তারপরে টি। প্রথম সূত্র অনুযায়ী আই স্কয়ারের সমানুপাতিক, তাহলে কি হবে এইরকম সম্পর্ক না? তোমাদের প্রথমেই বলছিলাম, বা এতদিন যারা আমার ক্লাস কোর্স তারা জানো আমরা কিভাবে ঢালের সাহায্যে জিনিসটা নির্ণয় করি। তাহলে এটা হচ্ছে হিট, এটা আই এর কি হবে বর্গের সমানুপাতিক, সো এটা হয় পরাবৃত্তাকার গ্রাফ। এর হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোন বাড়ির মেইন মিটারে 220 100 ওহম লেখা আছে, বাড়িতে 44 ওয়াটে কতটা বাতি নিরাপদে একসাথে ব্যবহার করা যাবে? তাহলে বাড়িতে টোটাল ক্ষমতা কত এটা আমরা বের করি। তাহলে কি ভি স্কয়ার বাই আর 220 স্কয়ার বাই 100 কত আসে ভাইয়া? এটা আসে 484 ওয়াট। তাহলে 44 ওয়াটের কতগুলো জ্বালানো যাবে, ধরলাম n সংখ্যক, তাহলে 44 ইন্টু n সমান কি হবে 484। তার মানে কি n সমান হচ্ছে 484 বাই 44 কত আসে দেখো 11 আসে, তাই না? 11। তাহলে আমাদের কতটা বাতি জ্বালানো যাবে? 11টা বাতি। নিচে কোন সূত্র জটিল বর্তনী ক্ষেত্রে প্রযোজ্য? আমরা জানি কারশফের সূত্র আমরা জটিল বর্তনী ক্ষেত্রে ইউজ করি। নিচের কোনটা সঠিক? এখানে দেখো তোমার কি বলা আছে, এস এর ভ্যালু 2.02। এখানে একটা জিনিস আইএস বাই আই এটা সমান হচ্ছে 0.99। ওকে, তারপর তোমার জি এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু হচ্ছে আমার কত 200 ওহম 200 ওহম। সো আমার আগে দেখতে হবে এস এর ভ্যালুটা কত। এস এর ভ্যালু বের করার জন্য আমরা কিভাবে যাইতে পারি ভাইয়া? এস এর ভ্যালুর জন্য আমরা এখানে এই কনসেপ্টে যাব। কারেন্ট ডিভাইডার রুল আমরা শিখছি না? দেখো এখানে কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হলো জি এর মধ্য দিয়ে যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে, আর একটা শান্টের মধ্য দিয়ে। সো আমরা এটা বলতে পারি মোট কারেন্ট যদি আই হয় তাহলে আইএস সমান কি, তুমি কারেন্ট ডিভাইডার রুল খাটাও, তাহলে জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। তাহলে আমাদের কিন্তু সবগুলা ভ্যালু দেওয়া আছে, আইএস বাই আই এর ভ্যালু কত 0.99। এটা সমান কি হবে 200 ডিভাইড বাই 200 প্লাস এস। তুমি ক্যালকুলেটরে 0.99 ইকুয়াল আলফা ক্যালক দিয়ে 200 ডিভাইড বাই 200 প্লাস এক্স ধরো, তাহলে ওখান থেকে এক্স এর ভ্যালু বের করো, কত আসে 2.02 আসে। আচ্ছা, তাহলে একটা সঠিক গেল। এরপর আসে হচ্ছে শান্টের গুণক। শান্টের গুণক কি জি প্লাস এস বাই এস, এটা আমরা জানি। তাহলে 200 প্লাস 2.02 ডিভাইড বাই 2.02, এটা কত আসে 2.02, এটা আসে 100। তাহলে দেখো আমাদের জিনিসগুলো ঠিক কিনা। শান্টের গুণক 100, 2.02, জি আর এস এর তো পার্থক্য সমান হবে কারণ দুইটাই সমান্তরালে আছে। সো সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 2 3। আচ্ছা সমান নয়, সরি এখানে দেখো বলা আছে সমান নয়, সমান নয় এটা তো ভুল। তাহলে এটা কি সমান হবে, সঠিক উত্তর হচ্ছে আমার 1 আর 3। ওকে, এরপর দেখো নিরাপত্তা ফিউজের বৈশিষ্ট্য কোনটা। আগেই বলে রাখি এখানে তোমার বইতে একটু উল্টাপাল্টা আছে, তবে একদম মানে যেটা সঠিক সেটা আমরা পড়বো। যে ফিউজ কি, ফিউজ হচ্ছে ছোট সরু তার, সরু মানে বুঝতে হবে রোধ বেশি, এক নাম্বার কথা। দুই নাম্বার কেন ফিউজের রোধ বেশি হইতে হবে, কারণ ফিউজ গলে এমন ভাবে গলবে যাতে অনেক বেশি তাপ উৎপন্ন হয় এবং নিজে গলে যায়, তাই না? তাহলে বেশি তাপ উৎপন্ন করার জন্য অবশ্যই কি হইতে হবে, আর এর ভ্যালু বাড়তে হবে, তবেই না আমার আই স্কয়ার আর টি হিসাবে কি হবে রোধের মান বাড়বে। সো এই জন্য আমার আর এর ভ্যালুটা ওখানে বেশি হতে হচ্ছে, ঠিক আছে? তাহলে ফিউজের বেলায় কি হবে, আমার উচ্চ রোধ হবে এক নাম্বার, এবং গলনাঙ্ক কম হইতে হবে। যেমন আমরা কেন বিশুদ্ধ তার ইউজ করি না, কারণ বিশুদ্ধ ধাতু তার যদি ইউজ করি, ধর টিনের তার ইউজ করলাম ফিউজ হিসাবে, তখন দেখা যেত সেটা গলনাঙ্ক হলো তোমার 1200 ডিগ্রি সেলসিয়াস এরকম। কিন্তু যখন আমার সংকর ধাতু সীসা আর টিন মিলে ইউজ করতেছি তখন গলনাঙ্ক হয় 300 ডিগ্রি সেলসিয়াস, মানে কম গলনাঙ্ক হওয়ার কারণে সহজে গলে। কারণ বেশি রোধ বা উচ্চ রোধের কারণে কি হবে, উচ্চ রোধের কারণে এটা বেশি তাড়াতাড়ি তোমার ওই গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছাচ্ছে, এবং কম গলনাঙ্কের কারণে গলনাঙ্ক কমে আসছে, তাহলে তাড়াতাড়ি গলতেছে। সো এই জন্য ফিউজ হিসেবে উচ্চ রোধ আর কম গলনাঙ্ক ইউজ করি। এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সঠিক উত্তর। আচ্ছা, এখানে অনেকে বলতে পারে যে ভাই আমি হচ্ছে নিম্ন রোধ যদি ইউজ করি তাহলে কি ইয়া বাড়বে কিনা, মানে এটা হতে কি পারি না কম রোধ কম গলনাঙ্ক। দেখো আমরা ফিউজকে ব্যবহার করি শ্রেণীতে,
শ্রেণীতে সবার মধ্যে যদি একই পরিমাণ কারেন্ট চাই, তোমরা তো এটা দেখছো যে দুইটা রোধ যদি আমার এরকম থাকে, ধরো একটা হচ্ছে 100 ওহম আর এখানে ধরলাম 5 ওহম, এখন দুইটাই ফিউজ, ঠিক আছে, তাহলে কোন ফিউজটা আগে গলবে বলো তো? গলনাঙ্ক যদি একই হয়, দুইটার মধ্যে কারেন্ট একই যাচ্ছে, তাই না? একই পরিমাণ যেহেতু কারেন্ট যাচ্ছে, তাহলে রোধ মানে আই স্কোয়ার আর টি হিসাবে কোথায় বেশি শক্তি উৎপন্ন হবে? তাপ অবশ্যই 100 ওহমে বেশি উৎপন্ন হবে। তাহলে 100 ওহমে তাপ বেশি উৎপন্ন হচ্ছে, তাহলে ওটা তাপমাত্রা তাড়াতাড়ি গলনাঙ্কে পৌঁছাবে না, এই জন্য তাহলে ওটা বেশি তাড়াতাড়ি গলবে। এই কারণে ওখানে উত্তরটা হবে উচ্চ রোধ কম গলনাঙ্ক। এখন দেখো একটা রোধকে এমন ভাবে টেনে লম্বা করা হলো যাতে তারের দৈর্ঘ্য 3 গুণ হয়, প্রস্থের ক্ষেত্রফল 3 ভাগের 1 ভাগ হয়। তাহলে তারের পরিবর্তে রোধ কত? ওই যে দৈর্ঘ্য 3 গুণ করলাম, টেনে 3 গুণ, প্রস্থের ক্ষেত্রফল 1/3 গুণ হয়েছে। হ্যাঁ, তাহলে ইয়া কত হবে আমাদের? আর প্রাইম রোধ কি হয়? রো ইনটু এল প্রাইম বাই এ প্রাইম। এখন রো ইনটু কি? 3l, আর এটা কি হচ্ছে? a বাই 3। সো আমরা এটা বলতে পারি 9 সামনে আসলো, রো এল বাই এ, তার মানে কি 9 ইনটু আর। আগের রোধ কত ছিল ভাইয়া? আগের রোধ ছিল হচ্ছে, বলা ছিল কি পরিবর্তিত রোধ কত হবে? আগের রোধ কি কোথাও লেখা আছে? না। তাহলে এখানে একটা কোন একটা ইনফো মিসিং আছে, যেটা দেখলে বোঝা যেত যে আগের রোধ কত ছিল, এখন কত হবে। যাই হোক, মানে ধরো তোমার হয়তো প্রশ্ন একটু ভুল আছে, বুঝছো? তো আমরা একটু বের করার ট্রাই করি এই অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক হইতে পারে। দেখো 180 যদি ধরো, মানে ধরো আগে ছিল 20 ওহম, তাহলে 9 দিয়ে গুণ করলে 180 হয়। সো মোস্ট প্রবাবলি এখানে প্রশ্নের মধ্যে 180 ছিল, হয়তো এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে আসে নাই। তাহলে ধরে নাও এটা 20 ওহম রোধ, তাহলে আমাদের 180 মিলল, যে 9 গুণ হবে 180 ওহম হবে। এখন আসি ক্ষমতার একক। ক্ষমতার একক আমরা আগে ফর্মুলাগুলো জানার ট্রাই করি। পি সমান কি? পি সমান হচ্ছে ভিআই আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর। তাহলে ভিআই হিসাবে কি লেখা যায়? এটা হয়তো ভি এ। এখানে কি লেখা যায় ভাইয়া? এ স্কোয়ার ওহম। এখানে কি লেখা যায়? ভোল্টেজ স্কোয়ার পার ওহম। তাহলে দেখো এ স্কোয়ার ওহম আছে, ভোল্টেজ স্কোয়ার পার ওহম আছে, কিন্তু ভি এ হওয়ার কথা ভি পার এ লেখা, তাই না? বা ভি বাই এ লেখা, তার মানে ওটা হবে না। 1 ও 2 সঠিক উত্তর। এরপর দেখো বর্তনী তুল্যরোধ। এই যে বর্তনী তুল্যরোধ বের করা, এই সমান্তরাল আছে, তাহলে কি হবে? গুণফল বাই যোগফল। তার মানে কি গুণফল করলে 6, 6/5 আর কি প্লাস 2, তাহলে কত আসে? 16/5। 16/5 কত হয় দেখো? হ্যাঁ, এটা আসে 3.2 ওহম। এরপর দেখো উক্ত বর্তনীতে ভি অফ এক্স ওয়াই সমান ভি অফ ওয়াই জেড হবে কিনা। ভি অফ এক্স ওয়াই সমান ভি অফ ওয়াই জেড হবে কিনা, তাহলে আমার আগে কি বের করতে হবে? এখানে I2 লেস দেন I1 হবে, ভি অফ এক্স ওয়াই সমান ভি অফ ওয়াই জেড হবে। আচ্ছা, টাইপিং মিস্টেক করছে, তাহলে আমার একটু দেখতে হবে যে 3 নাম্বার অপশনটা কি। ওকে, একটু পজ করে আমি সঠিক প্রশ্নটা দেখতেছি। আচ্ছা, তাহলে দেখো এখানে আসলে হবে এটা ভি অফ এম এন, বুঝছো? এম এন এর দুই প্রান্তে যে বিভব পার্থক্য, এটা ওয়াই জেড এর সমান হবে কিনা এটা আমাদের বের করতে হবে। তাহলে সবার আগে আমরা কারেন্ট বের করি, টোটাল কারেন্ট কত। আগের তুলনায় ছিল আমাদের কত? 3.2, তাই না? তাহলে 8 ডিভাইডেড বাই 3.2, এটা হলো আমাদের কত আসে? 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি আমরা I1 বের করতে চাই, কারেন্ট ডিভাইডার রুল খাটাও, নিচে কে আছে? 3, আর তার নিচে যোগফল ইনটু 2.5, তাহলে এটা কি আসে? 2.5 মানে 5/2, 5 কাটলো, 3/2 আসে 1.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, 2.5 1.5 অ্যাম্পিয়ার যদি 2 ওহমের মধ্যে দিয়ে যায়, তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে কি যাবে? তাহলে 1 অ্যাম্পিয়ার যাবে, যেহেতু টোটাল 2.5। সো এখন আমাদের বাকি জিনিসগুলো বের করা কিন্তু খুব ইজি, তাই না? ভি অফ এম এন বের করো। ভি অফ এম এন তাহলে কি হবে? তুমি যখন একটা দিয়ে হিসাব করো, 3 ইনটু 1, তাহলে ভি অফ এম এন হবে 3 ওহমের রোধের কথা চিন্তা করো, রোধ 3 ওহম, কারেন্ট 1 অ্যাম্পিয়ার, তাহলে কি হয় এখানে? 3 ভোল্ট, তাই না? এইটা যদি 3 ভোল্ট হয় ভি অফ এম এন অংশে, তাহলে ভি অফ ওয়াই জেড অংশে কি হবে? ভি অফ ওয়াই জেড হবে, যেহেতু টোটাল 8, তাহলে এখানে কত হবে আমাদের যদি ধরি 5, ভোল্টেজ ড্রপ হয় 5। অথবা তুমি এটা চিন্তা করতে পারো যে এই
2 ওহমের মধ্যে দিয়ে যাবে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আমি গুণ দিলে কি পাবো, এখানে গুণ দিলে পাবো হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা 2 ওহম, এটা I1, এটা হচ্ছে I2। ওকে, আর এটা হলো 8 ভোল্ট। যে দেখানো আছে তাহলে এখন আশা করি বোঝা যাচ্ছে ভালো মতো। সো এখন দেখো এই যে 2 ওহম আছে এটার মধ্যে কত যাবে, 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে আমার এখানে ভোল্টেজ ড্রপ কত, 5 ভোল্ট, এটা আমরা বুঝলাম। এখন বলো তাহলে ভি অফ mn কি ভি অফ yz হবে না, I2 কি লেস দ্যান I1, হ্যাঁ I2 এর ভ্যালু 1, I1 এর ভ্যালু 1.5, ঠিক আছে। ভি অফ xy সমান কি yz হবে, ভি অফ xy সমান তো yz হচ্ছে না। তাহলে আমার সঠিক উত্তর এখানে কি ভাইয়া, এখানে সঠিক উত্তর হচ্ছে শুধু 1। সো প্রশ্নে এখানে ভুল আছে, এখানে সঠিক উত্তরটা হবে শুধু 1, কারণ ভি অফ xy যেটা ওটাই তো ভি অফ mn, তাই না, এটা সমান হবে না। ওকে, আমরা দেখি শান্ট কি, শান্ট হচ্ছে সমান্তরালে যুক্ত নিম্নমানের একটা রোধ। পোস্ট অফিস বক্স কি কাজে ব্যবহৃত হয়, অজানা রোধ নির্ণয়ের জন্য পোস্ট অফিস বক্স ব্যবহৃত হয়। আপেক্ষিক রোধের একক কি, আমরা জানি আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তাও একটু বোঝাই দিই, দেখো আর সমান হলো রো এল বাই এ, তাহলে এটা বলা যায় রো সমান আর এ বাই এল। আর এর জন্য ওহম, এ বাই এল এর জন্য কি মিটার, তাহলে এটা কি আসে ওহম মিটার। বর্তনীর মূল প্রবাহ কত, এই বর্তনীটা হচ্ছে 5 আর 4, দেখো 5 4, এটা হলো 20, তাহলে এই দুইটার কি গুণফল বাই যোগফল করো, তাহলে 20/9, এটা হলো তুল্য রোধ, তাই না। এখানে ভোল্টেজ কত বলা, ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। এখানে কি প্রশ্নে ভুল আছে, তাহলে দেখো 20/20/9, এটা কত আসে, আবার 20 20 কাটো, 9 অ্যাম্পিয়ার আসে। সো আমাদের সঠিক উত্তর হওয়ার কথা 9 অ্যাম্পিয়ার। এখানেও প্রশ্নটা ভুল আছে, আসলে কিছু করার নাই, কারণ 5 4 হলে এটা তোমার এটাই आंसर হবে, তোমরা অন্যভাবে করে দেখো একই, তাই না, আমরা তো জানি যে গুণফল বাই যোগফল হবে, এখানে উত্তর হবে 9 অ্যাম্পিয়ার। পরপর দুইটা প্রশ্ন আমরা ভুল পেলাম, তাই না, কিছু করার নাই। উপরের বর্তনীতে রোধ দুটিতে ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হবে, হ্যাঁ দুইটাতে তো আলাদা তড়িৎ প্রবাহিত, মাথায় যেটা রাখবা একদম কথা বলি, ইজি জিনিসটা এটা চিন্তা করবা যে এই ধরনের ম্যাথে এইটার বেলায় কিভাবে করা যায়। তুমি যে কারশফের ল খাটাও বলো তো এখানে কি আসে, এই লুপ যদি চিন্তা করো এই বরাবর একটা লুপ, তখন যেটা পাবা যে I সমান হবে 20/5, মানে 5 ওহমের মধ্যে দিয়ে I1 হবে 20/5, এটা হবে 4 অ্যাম্পিয়ার। আবার এটার মধ্যে যে কারেন্টটা সেটা হচ্ছে তোমার I2 সমান হবে 20/4, এটা হয় 5 অ্যাম্পিয়ার। দেখো টোটাল কিন্তু 9 অ্যাম্পিয়ার আসছে আগের মতোই, তাই না, কারশফের ল খাটালে এটা আসে। তার মানে দেখো এখানে কি কারেন্টগুলো ভিন্ন মানের, ভিন্ন মানের প্রবাহিত হয়, উভয়ের প্রান্তে বিভব পার্থক্য সমান, তাই না, দুইটার জন্যই 20 ভোল্ট। কম মানের রোধের বেশি প্রান্তে বেশি তাপ উৎপন্ন হবে, হ্যাঁ যেটা কম মানের রোধ ওখানে কি দেখো দুইটারই যেহেতু ভি সেম, তাহলে ভি স্কয়ার বাই আর, এটা সমান পি হয়, পি আমরা কি বলতে পারি বলতো, আর এ ব্যস্তানুপাতিক, তার মানে যেটার আর ছোট ওইটার পি বেশি হবে রোধ, ওই রোধে কি হবে পাওয়ার বেশি উৎপন্ন হবে, তার মানে 4 ওহমের মধ্যে তাপ বেশি উৎপন্ন হবে। সো সঠিক উত্তর কি আমাদের ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে, বিভব সমান হবে, ঠিক আছে, বেশি তাপ উৎপন্ন হবে। ওকে, তাহলে সঠিক উত্তর আমাদের 1 2 3। এরপর দেখো মিটার বিজ নিজে কোন ভিত্তিতে কাজ করে, আমরা জানি মিটার বিজ হুইটস্টোন নীতি ভিত্তিতে কাজ করে। ভোল্টমিটার একটা কি উচ্চ রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার, তাই না, ভোল্টমিটার একটা উচ্চ রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার। বাতির মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়, এটা বইতে বাতির রোধ দেওয়া আছে, তারপর ভোল্টেজ দেওয়া আছে, আচ্ছা তাহলে খুব ইজি, ভি বাই আই, তাহলে 400 ডিভাইড বাই 1000 কত, এটা 0.4, তাহলে এটা কত 0.4 অ্যাম্পিয়ার। বাতিটা 10 ঘন্টা ব্যবহৃত হলে জানুয়ারি মাসে মোট বিদ্যুৎ বিল খরচ কত, তাহলে ভি স্কয়ার বাই আর ধরে করো ইন্টু টি, তারপর আবার ইউনিটে কনভার্ট করো, তাহলে ভি স্কয়ার বাই আর কত হয় ভাইয়া, 400 স্কয়ার ডিভাইডেড বাই 1000, জানুয়ারি মাস কত 31 দিনে, 31 দিনে কত ঘন্টা, 24 ঘন্টা, তাহলে 24, 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে এটা আমরা কিসে আনসার পাবো, ওয়াট সেকেন্ডে। এই ওয়াট সেকেন্ডকে যদি কিলোওয়াটে করতে চাই কি করা লাগবে, 1000 দিয়ে ভাগ, ঠিক আছে। ওকে,
1000 দিকে ভাগ, এখন আবার যদি ওটাকে আবার সেকেন্ডকে ওয়াট ইয়াতে নিতে চাই, আওয়ারে নিতে চাই, তাহলে কি করবো, আবার 3600 দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ দিলে আলটিমেটলি আমরা কি পাবো, ইউনিট পাবো, এত ইউনিট। আর ইউনিটের সাথে আবার 5 টাকা গুণ দিব, তখন অ্যান্সার পাবো। সো বিরাট বড় ক্যালকুলেশন, চলো করি। আচ্ছা সরি, এখানে একটা জিনিস ভুল করছি, ক্যালকুলেশন করার সময় মনে পড়লো। দেখেন বলা আছে বাতিটা 10 ঘন্টা করে চলবে, বুঝছো, আমি এখানে 24 ঘন্টা ধরছি, সেটা ভুল হয়েছে। একদিনে কত ঘন্টা চলে, 10 ঘন্টা, তাহলে এখানে 10 গুণ দিব 2400 বদলে। তাহলে দেখো 400 স্কোয়ার ইন্টু 10 ডিভাইডেড ইন্টু 10 ইন্টু 31 ইন্টু 3600 ডিভাইড বাই 1000, আবার 1000 ইন্টু 3600। তুমি 36 কাটাকাটি করে ফেলতে পারো। এখন কথা হচ্ছে বাতি কতগুলা, আচ্ছা বাতি একটাই, ওকে। তাহলে এটার সাথে আবার কি গুণ দিব, 5 গুণ, তাই না ভাইয়া, 5 টাকা। সো কত আসে, 248 টাকা। হিসাবের সুবিধার জন্য তুমি আগেই 3600 আর এই 3600 কাটাকাটি করে ফেলতে পারো। তাহলে নিচে হচ্ছে 1000 ইন্টু 1000 দিয়ে ভাগ হবে, এটা আসে কত, 248 টাকা, 5 দিয়ে গুণ দিলে, ওকে। তারপর দেখো চিত্রে প্রদর্শিত বর্তনীর প্রবাহমাত্রা I1 কত হবে। তাহলে আবার একই জিনিস, সেম টাইপের ক্যালকুলেশন। সো এটা আমি ধরো রিসিভ করে নিলাম, কারণ এটা আমরা অনেকবার করে আসছি, তাই না। এখানে তুমি জাস্ট কি করবা, এই দুটার যে গুণফল বা যোগফল ধরবা, তারপরে কারেন্ট বের করবা, এরপর ভোল্টেজ কারেন্ট ডিভাইডার রুল খাটাবা আর কি, তাইলেই হয়ে যাবে। তারপর ধরো তারকে টেনের দ্বিগুণ প্রস্থের 1/3 করলে কি হয়, আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, এই যে আপেক্ষিক রোধ বললে অপরিবর্তিত থাকবে। এই বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত, হ্যাঁ এটা করা যায়, কারণ এটা কার্শফের ল দিয়ে করতে হবে। সো আমরা এখন কি করব, একটা লুপ চিন্তা করো। এখন আমরা যে লুপের কথা চিন্তা করি, দেখো কারেন্ট যাচ্ছে কোন দিকে, এটা 12, এটাও 12, আচ্ছা দুইটাই যদি 12 হয় বিপরীতমুখী, তাহলে দেখো আমরা বের করি কার্শফের ল দিয়ে। এখানে ধরলাম কারেন্ট হচ্ছে I, তাহলে 23 ইন্টু I, এখানে এটাকে কি পাচ্ছি, রোধ ধরো এখানে আছে, এটা রোধ এখানে, তাহলে প্রথমে পাচ্ছি কি, এখানে প্লাস অংশ পাচ্ছি, তাই না, তার মানে প্লাস 12 প্লাস 0.5 I, তারপর এখানে কি আসে, এখানে আসছে হলো প্লাস 12, হ্যাঁ দুইটা কিন্তু বিপরীতমুখী না, দুইটা একই মুখী, বিপরীতমুখী হলে 0 হইতো, দুইটা একই মুখী, চিন্তা করো। তাহলে এখানেও প্লাস 12 পাবা, কার্শফের ল অনুযায়ী, আবার প্লাস 5I ইকুয়ালস টু কি 0। ওয়েট, এখানে একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে চিহ্ন। দেখো আমার এখানে একটু, এইখানে প্লাস চিহ্ন কোন দিকে ভাইয়া, দেখো তাহলে এই ভোল্টেজ থেকে তোমার কারেন্টটা বের হচ্ছে, তাই না, কারেন্টের দিক কোন দিকে, এই দিকে, এটা I এর দিক, আমরা লুপ নিছি কোন দিকে, এই দিকে। তার মানে যেহেতু লুপের দিক আলাদা, কারেন্টের দিক আলাদা, এগুলো সবগুলোর সামনে কি হবে, মাইনাস হবে, যেখানে I আছে সামনে একটা করে মাইনাস বসায় দাও, তাহলে এখানে মাইনাস হবে, আবার এখানেও মাইনাস হবে, হ্যাঁ তাই তো বলি, আবার I এর মান কি হয়, নেগেটিভ আসে। সো এখানে আগে আমাদের বের করতে হয় কি, দেখতে হবে যে এখানে মানে হাই পটেনশিয়াল কোনটা, ব্যাটারি হাই পটেনশিয়াল এই দিকে, এটারও এই দিকে, তার মানে কারেন্টটা এই দিক থেকে বের হচ্ছে, আর আমাদের লুপের দিক যেহেতু আলাদা, এই জন্য মাইনাস হবে। সো আলটিমেটলি দেখো জিনিসটা কি আসে, 23I এত আসলো, ওকে। মানে আমরা যেটা পাই এখানে 24, এই সাইডে ওই সাইডে এগুলোকে সব নিয়ে যাও, 0.5 মিলে কি হয় 1I, তাহলে কি আসে 24I সমান 24 ভোল্ট। সো আমরা আলটিমেটলি যেটা পাই, I সমান কি আসে, I সমান আসে 1 অ্যাম্পিয়ার, তাহলে এখানে কারেন্ট I সমান কি আসবে, 1 অ্যাম্পিয়ার আসবে। এখানে জাস্ট চিহ্নটা একটু ভুল হয়েছিল, যার কারণে অ্যান্সার নেগেটিভ আসছে, কিন্তু এখানে চিহ্ন এখন ঠিক আছে, যে আমাদের আমরা কি সবের লুপ কিভাবে নেই, তুমি ইচ্ছা মতো লুপ নিতে পারো, বাট খেয়াল রাখো যদি তোমার লুপের দিক আর কারেন্টের দিক অপোজিট হয়, তাহলে এই যে ভোল্টেজ ড্রপ ওটার সামনে কি হবে, মাইনাস হবে, ওকে। আবার এখানে আমি ব্যাটারি হাই পটেনশিয়াল কি পাইছি, প্লাস অংশ পাইছি, এজন্য প্লাস লিখছি, প্লাস 12 লেখা। আমরা জানি কৃষকের লটে এক একজন একভাবে করে, সো আমি আসলে দুইভাবে করি, তো এই জন্য কখনো বা প্যাচ লেগে যায় জিনিসটা। যাই হোক, তাহলে এভাবেই করো তোমার যেটা ইচ্ছা। সো আমাদের উত্তর আসে I সমান 1 অ্যাম্পিয়ার।
যদি E1 কোষকে উল্টায় সংযোগ দেওয়া যায় তাহলে প্রবাহ মাত্রা কি হবে? E1 কে যদি উল্টায় দাও তখন কি হবে? তখন ধর এইটা এইদিকে এরকম, তাই না? তাহলে এটা এই দিক দিয়ে পাস করবে, এটা এই দিক দিয়ে। সো আলটিমেটলি তখন কি কোনো কারেন্ট পাওয়া যাবে? দুইটাই তো 12, দুইটাই যেহেতু 12 তাহলে ওখানে কি কোনো কিছু পাওয়া যাবে? কোনো প্রবাহ পাওয়া যাবে না, তাই না? এটা আমরা জানি, কারণ দেখো এইটা যেহেতু হচ্ছে তোমার 6, মানে দুইটা তো জাস্ট অপোজিট দিকে কারেন্ট পাঠাচ্ছে, তাই না? এটা এই দিক দিয়ে পাঠানোর ট্রাই করবে, ওটা ওই দিক দিয়ে। তাহলে যেহেতু দুইটার বিপরীতমুখী, মানে একদম তোমার কি বলা যায়, পোলারিটি আলাদা আর কি দুইটার। তো এটা পোলারিটি আলাদা থাকার কারণে এখানে যেটা হচ্ছে, এটা এই দিক দিয়ে কারেন্ট দিবে, এটা এই দিক দিয়ে, সো আলটিমেটলি কোনো কারেন্টই পাস হবে না। যদি এমন হইতো যে ভাই একটা 12 একটা 13, তখন আমি ধরতাম যে 13 যদি এটা হইতো তাহলে ওই দিকে কারেন্ট যাবে, তাই না? তো যেহেতু এটা দুইটা বিপরীতমুখী, তার মানে তুমি এখানে দেখো এই কি সবে লক আঠাও, তখন এখানে কি হইতো, একটা +12 হইতো একটা -12, তাই না? সো আলটিমেটলি এই সাইডে 0 আসতো, তাহলে 0 সমান আসতো 24i, তার মানে i সমান 0 আসতো, বুঝছো? তাহলে আমরা ম্যাথমেটিক্যালি বুঝলাম, থিওরি দিয়ে বুঝলাম। ওকে, এখন দেখো নিচে কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি নির্ণয় করা যায়? সেটা হচ্ছে পটেনশিওমিটার, তাই না? পটেনশিওমিটার সাহায্যে বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি নির্ণয় করা যায়। মিটার বিধের সাহায্যে কি নির্ণয় করা যায়? রোধ বা তারের আপেক্ষিক রোধও নির্ণয় করা যায়। একটা তারে কেটে দুই ভাগ করলে কি হয়? আপেক্ষিক রোধ একই থাকে, রোধে চেঞ্জ হবে, আপেক্ষিক রোধ একই থাকবে। বর্তনীর তুল্যরোধ কত? এই যে একটা বর্তনী, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না? দেখো এটা হচ্ছে 10, এটা 20, এটা হলো 30, এটা হলো 60। তার মানে কি ভাই, এদের মধ্যে হুইস্টন ব্রিজ, তাই না? তার মানে মাঝখানটা কেটে ফেলো। তুল্যরোধ কত? উপরে 30, নিচে হচ্ছে 90। 30 প্যারালাল 90 কি হবে? গুণফল বাই যোগফল করো। তাহলে কি হচ্ছে 30 × 90 / 30 + 90, 22.5 ওহম। 22.5 ওহম অ্যান্সার। এরপর দেখো এখানে সেম তো কি বলছে, পি আর এস এর মধ্যে তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করো। পি আর এস এটা কিভাবে বের করবো ভাই? যেহেতু এটা হুইস্টন ব্রিজ, তুমি আবার কারশফের ল খাটাবা। এখানে ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে আমাদের 45 ভোল্ট, 45 ভোল্ট, ঠিক আছে? তাহলে উপরে ব্রাঞ্চে কত? উপরে ব্রাঞ্চে তো 30, তাহলে উপরে ব্রাঞ্চে কারেন্টটা হচ্ছে আমার 45/30, আর নিচে ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে 45/60। তাহলে অনুপাত কি হবে? পি এর মধ্যে কারেন্ট হচ্ছে 45/30, এটার মধ্যে আর এস এর মধ্যে হচ্ছে 45/60। এটা আইপি, এটা হচ্ছে আইএস। অনুপাত করো ভাইয়া, অনুপাত করলে কি আসছে? IP/IS এটা আসবে হলো 45/30, নিচে হলো 45/60, তাহলে 60 উপরে যাবে, 30 নিচে আসবে। 60/30 কত আসে? 2/1, তাহলে 2:1। কি রে ভাই, এখানে 3:1, সরি, এখানে যে টোটাল কারেন্ট এখানে তো 90। আচ্ছা এখন ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে কি হয়? 45/90, কারণ এখানে তো কারেন্ট টোটালের মধ্যে দিয়ে যাচ্ছে না, এই জন্য টোটাল হবে। তারপর এখানে হচ্ছে 90/30, তাহলে 3:1 আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। কারশফের ল অনুযায়ী কি, আমরা যদি কারশফের দুইটা ল আছে, একটা হচ্ছে কোন একটা বিন্দুতে কি হবে, মিলিত যে তড়িৎ প্রবাহ সেগুলো বীজগাণিতিক যোগফল 0 হয়। বীজগাণিতিক যোগফল মানে কি ভাইয়া? ধরো একটা এই দিক থেকে আসতেছে, একটা এই দিক থেকে আসলো, অন্তর্মুখী গুলাকে যদি প্লাস ধরি তাহলে বহির্মুখী যেটাকে মাইনাস ধরবো, তাহলে I1, এটা I2, এটা হলো I3। সো এটা বলতে পারি I1 + I2 - I3 সমান +I2 - I3 সমান হচ্ছে 0। তাহলে সামেশন অফ I = 0, এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি? IR সমান কি হবে? E, ঠিক আছে? IR সমান 0 না, কিন্তু এটা হবে কি সামেশন অফ IR, মানে প্রতিটা অংশের জন্য মিলিত রোধ এবং তাদের প্রবাহের গুণফল কি হবে, ওটার যে মোট তড়িৎচালক শক্তি সেটা সমান হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 3 এটা। এরপর দেখো 240 ওয়াটের একটা টিভি সেট 1 ঘন্টা এবং 1200 ওয়াটের একটা ইস্ত্রি 10 মিনিট চালনা করলে ইস্ত্রি কর্তৃক ব্যয়িত শক্তি কত? ইস্ত্রির রোধ বেশি কিনা? তারপর তোমার টিভি সেট বেশি শক্তি ব্যয় করবে কিনা? ওকে, তাহলে এখানে 1 আওয়ার, এটা 10 মিনিট, তখন দেখতে হবে কোনটা কিরকম ইস্ত্রি কর্তৃক ব্যয়িত শক্তি। 10 মিনিট যদি চালনা করে কত কিলোওয়াট আওয়ার? দেখো 1200 মানে কি 1.2 কিলোওয়াট,
আর 10 মিনিট মানে কি 60 দিয়ে ভাগ দাও তাহলে এত আওয়ার। আমরা বলতে পারি 1.2 ইন্টু 1/6। তাহলে বের করে দেখি কত আসে। 1 ইন্টু 1/6, এটা কত আসবে আমাদের 0.2 কিলোওয়াট আওয়ার। হ্যাঁ এটাই আছে। এরপর দেখো স্থির রোধ বেশি কিনা। এটা এত ওয়াট, এটা হচ্ছে 240 ওয়াট। এখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এটাকে যে যুক্ত করতেছি ভোল্টেজটা কি প্রথমে সেম থাকে না? আমাদের ভোল্টেজ সোর্স নরমালি কি হয় 220 ভোল্ট। এন্ড 220 কে যদি তুমি 1200 দিয়ে ভাগ দাও তাহলে যে আর এর ভ্যালু পাবা, এটা হলো আর স্থির আয়রন লিখলাম, আর আয়রন। আর টিভি সেট কেও যদি 220 কে যদি তোমার 240 দিয়ে ভাগ দাও তাহলে কি পাবা, আর টিভি পাবা। এন্ড বলতো কোনটা বেশি? 240 দিয়ে ভাগ দিলে এটার মানটা বেশি না? এখানে তো 1200, তার মানে আমার টিভি রোধটা বেশি, স্থির রোধ কি হবে, কম হবে। এটা তো জানো যে যদি আমরা সমান্তরালে যুক্ত করি যার পাওয়ার বেশি তার রোধ কম হয়। ওকে, তাহলে টিভি সেট আবার কি করবে, বেশি শক্তি ব্যয় করবে কিনা? টিভি সেট বেশি শক্তি ব্যয় করবে কিনা? টিভি সেট কতক্ষণ চালাইতেছি আমরা? 1 ঘন্টা। এটা ব্যয়িত শক্তি যদি 0.2 কিলোওয়াট আওয়ার হয়, টিভি সেটটা বের করি। টিভি সেটের জন্য হচ্ছে 0.24 কিলোওয়াট, ওয়াটটাকে আগে কিলোওয়াট করলাম, আর 1 ঘন্টা, তাহলে এটা কি 0.24 কিলোওয়াট আওয়ার। চলছে কত ঘন্টা ভাই? 1 ঘন্টা না, এই জন্য 0.24 কিলোওয়াট আওয়ার। এটা 0.2 আর 0.24, সো কি টিভি সেট বেশি শক্তি ব্যয় করবে। সঠিক উত্তর হচ্ছে আমার 1 আর 3। এখানে কি হবে, স্থির রোধ কম, স্থির রোধ কম, টিভি রোধটা বেশি হবে। ওকে, নিচের কোনটা মিটার বেস দ্বারা পরিমাপ করা হয়? ওই যে বলছিলাম তোমার আপেক্ষিক রোধ হবে অথবা শুধু রোধ। নিচে কোনটা শান্টের গুণক? শান্টের গুণক মানে কি G+S/S। এর অর্থ কি ভাই জানো? শান্টের মধ্যে যে কারেন্টটা আছে আইজি, এটাকে যদি তুমি শান্ট গুণক দিয়ে গুণ দাও তাহলে তুমি অ্যাকচুয়াল কারেন্টটা পাবা। ঠিক আছে, শান্ট গুণকের মানেই হচ্ছে শান্টের মধ্যে একটা কারেন্ট যায় আইজি, ওইটাকে যদি তুমি শান্ট গুণক দিয়ে গুণ দাও তাহলে অ্যাকচুয়াল যে কারেন্ট, টোটাল বর্তনী কারেন্ট, সেইটা আমরা পাবো। সো এটা কি হচ্ছে G+S/S। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, সি নাম্বার। এরপর দেখো এক বিওটি কি? বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, 1 কিলোওয়াট আওয়ার। এখন আমরা জুলে নিতে হবে। জুল মানে কি ভাইয়া? ওয়াট সেকেন্ড। 1 কিলোওয়াট আওয়ারের জন্য 1000, আওয়ারের জন্য কি 3600 সেকেন্ড। তাহলে 3600 ওয়াট সেকেন্ড, এটা আমরা পাইলাম। সো এখন দেখো 3.6 10 টু দি পাওয়ার 6 আসে, তাই না? এইটাই আমরা অনেকে ভুল করি, অনেকে 3.6 10 টু দি পাওয়ার 5 দেখায় দেই, কিন্তু এখানে দেখতে হবে 1000 এর জন্য 3টা, 3600 এর জন্য এটাকে যদি 3.6 লিখি, এখানে আবার 10 টু দি পাওয়ার 3 আসে। তো দুইটা 10 টু দি পাওয়ার 3 মিলে কি হয়? 10 টু দি পাওয়ার 6 হয়। এটা হলো কি 3.6 10 টু দি পাওয়ার 6 জুল। ভুল করা যাবে না কিন্তু। 10 ওহম রোধের কুণ্ডলীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ 1 মিনিট সময় ধরে চালনা করলে তাপের পরিমাণ কত? সো আই স্কয়ার আর, তার মানে 100 ইনটু 10 ইনটু টি, টি কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে কি আসে ভাইয়া? 6 ইনটু 10 টু দি পাওয়ার 4, তাহলে 6 ইনটু 10 টু দি পাওয়ার 4 জুল। এরপর দেখো তাপমাত্রার সাথে কোনো পরিবাহী রোধের পরিবর্তন কিভাবে হয়? তাপমাত্রার সাথে রোধের পরিবর্তন। এখন কথা হলো, একটা পরিবাহী যখন তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সেলসিয়াস, তখন কি ওই পরিবাহীর রোধ একদম শূন্য থাকে? না, 0 ডিগ্রি থাকলে ওটার কোনো একটা রোধ থাকবে। এই জন্য এই গ্যাপটা কিন্তু হবে না, মূলবিন্দুগামী হবে না। যেহেতু একটা রোধ থাকে তাহলে একটা পয়েন্ট থেকে শুরু হবে এবং তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। বুঝছো? কারণ আর নট সমান 0। 0 ডিগ্রি সেলসিয়াসে কখনোই তোমার পরিবাহীর রোধ 0 থাকে না, অবশ্যই একটু হলেও রোধ থাকে। নিচে বর্তনীতে অ্যামিটারের পাঠ কত? মানে অ্যামিটার কতটুকু মাপতেছে এটা আমার বের করতে হবে। অ্যামিটার কোনটা? অ্যামিটার হচ্ছে আমার এখানে আছে। আচ্ছা, এখন এখানে দেখো কিছু বলেন, এটা হচ্ছে 6 ওহম, এটা 3 ওহম, আর এটার মধ্যে কারেন্ট 2 অ্যাম্পিয়ার। সো এই যে 3 আর 2, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখানে এই দুই প্রান্তের ব্যাপারটা হলো 6 ভোল্ট। তার মানে এটার মধ্যে যে কারেন্ট, কত কারেন্ট যাচ্ছে ভাইয়া? 6/6, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। উপরটা দিয়ে 2 অ্যাম্পিয়ার, নিচেরটা দিয়ে 1 অ্যাম্পিয়ার, তাহলে টোটাল এখানে কত যাবে? 3 অ্যাম্পিয়ার। সো অ্যামিটারের ইয়া কি হবে? এখানে অপশন নাই, লিখে দাও 3 অ্যাম্পিয়ার। কিভাবে করলাম? উপরটা দিয়ে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ থেকে এই ব্রাঞ্চের জন্য কত কারেন্ট?
টোটাল কারেন্টটা 3 অ্যাম্পিয়ার। এরপর দেখি সমান রোধ বিশিষ্ট দুইটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 2 মিটার এবং 8 মিটার, তার দুইটা ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে দুইটার কিন্তু রোধ সমান, তাই না? তাহলে R1 R2 দিয়ে আমরা যদি লিখি রো L1 ডিভাইড বাই A1 সমান কি রো L2 বাই A2। তার মানে আমরা যেটা লিখতে পারি এখানে A1 বাই A2 সমান কি আসে দেখো, A1 যদি এখানে যায় L1 বাই L2 আসে। আমরা এটা লিখতে পারি R1 স্কয়ার বাই R2 স্কয়ার, মানে কি হচ্ছে আমার L1 বাই L2। তাহলে এটা কি আসে আমার 2 বাই 8, তাহলে 1 বাই 4 আসে আর কি। তাহলে আমরা যদি করি রুট করে দেই R1 বাই R2, এটা কি ভাই, এটা আসে হলো 1 বাই 2, তাই না? আমি রুট করে দিলাম ধরো 1 বাই 4 কে, তো বুঝতেছো 2 বাই 8 মানে হচ্ছে 1 বাই 4, রুট করলে হাফ আসে। সো আমাদের এই অ্যান্সার কি হবে এটার? এটা উত্তর হবে A 1:2। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিচে কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়? এটা বারবার আসতেছে, আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়। আচ্ছা, আপেক্ষিক রোধ নির্ণয় করা যায় নিচে কোন যন্ত্রের সাহায্যে? এটা হবে আমাদের পোস্ট অফিস বক্স। যদি থাকতো যে হচ্ছে মিটাবিস, তাহলে আমরা মিটাবিস লাগাইতাম। যেহেতু অজানা রোধ নির্ণয়ের জন্য পোস্ট অফিস বক্স ইউজ করা হয়, এই জন্য মিটাবিস না থাকার কারণে পোস্ট অফিস বক্স আমরা লাগাইছি। এরপর দেখো উদ্দীপকের উল্লেখিত বর্তনী ক্ষেত্রে এটা কোন ধরনের বর্তনী? আমাদের এই বর্তনীটা, এটা একটা আমাদের সরল বর্তনী, তাই না? উদ্দীপকের বহিরোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত? কি বলছে? বহিরোধ দ্বয়ের। আচ্ছা, এই যে দুইটা রোধ, এটা যদি সমান্তরাল সমবায় রাখি তাহলে কি হয়? গুণফল বাই যোগফল। তাহলে এই 24/11 এটার ভ্যালু কত হয়? 24/11। ওকে, এটা আসে 2.18, ঠিক আছে। হারানো বিভব 0.5 ভোল্ট কিনা? তাহলে হারানো বিভব আমরা কিভাবে বের করব? আমরা আগে আই বের করি। আই সমান কি ভাইয়া? 6 ডিভাইডেড বাই এই যে 24/11 প্লাস 1, এটা হচ্ছে আই ইন্টু 1 দিলে হবে আমাদের হারানো ভোল্ট। ওকে, আমাদের হারানো বিভব কত আসে? আমাদের হারানো বিভব আসে 0.5 ভোল্ট। তাহলে এটার সাথে যখন আমরা 1 গুণ দিচ্ছি তাহলে কি আসে? প্রায় 0.5 ভোল্ট আসে। আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, সঠিক উত্তর হবে, এটা একটা সরল বর্তনী, ঠিক আছে, সমবায় তুল্য 2.18, ঠিক আছে, হারানো ভোল্ট, ঠিক আছে। তাহলে এটা হবে 1 2 3। ওকে, এরপর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? কোন রোধ দ্বয়ের দুই প্রান্ত? এখানে তো রোধটা ফিক্সড করা নাই, কোন রোধ বলা আছে? আচ্ছা, এটা কোন রোধ? এটা বের না করলে তো আমি পারতেছি না বের করতে। তাহলে এখানে আগে দেখো আমাদের মেইন ভ্যালুটা কত হবে। সরি, আমি মনে হয় এখানে একটা ভুল করছিলাম। সেটা হচ্ছে এটা তো সমবায়, আর যখন আমরা এটাকে ইয়াতে ইউজ করব, কি বলে, এখন তো বর্তনীটা ওটা ছিল তোমার সমান্তরাল সমবায়ের জন্য, কিন্তু মেইন যেটা অ্যাকচুয়াল তুল্যরোধ ওটা তো 24/11 না। এখানে দেখো দুইটা শ্রেণীতে আছে, তাহলে 8 আর 3 11 প্লাস 12, হ্যাঁ, তাহলে ঠিক আছে। এখন 0.5। ওকে, এখন 0.5। এখন দেখো এটার জন্য বলছে দুই প্রান্তে বিভব পার্থক্য কত, কোন রোধে সেটা বলা নাই। তবে আমরা এখানে যদি একটা রুল ইউজ করি, সেই রুলটার নাম হচ্ছে কি রুল? ভোল্টেজ ড্রপিং রুল বা ভোল্টেজ ডিভাইডার রুল, বুঝছো? এটা মানে হলো 8 ওহমে আমরা দুই পাশের রোধ বের করছি, তাহলে 8 ওহমকে উপরে রাখবো, নিচে যতগুলো রোধ আছে সবগুলা লিখবো। কত লিখবো? 8 প্লাস 3 প্লাস 1 লিখলাম, ইনটু কি হবে এখানে যে টোটাল ভোল্টেজ 6। তাহলে 8 ওহমের দুই প্রান্তের যে রোধ মানে ভোল্টেজ ব্যবধান, সেটা হচ্ছে নিচে কত আমার? 12, 8 ভাগ 12 ইনটু 4, তাহলে এটা আসে 4 ভোল্ট। আবার 3 এটা যদি মাপতে চাই তাহলে কি 3 ডিভাইডেড বাই এখানে নিচে কত? 12, তাহলে 3/12 ইনটু 6, তাহলে কত আসে? এটা হইলো তোমার 1.5 ভোল্ট। তাহলে এখন যদি 3 বলতো তাহলে হয়তো তোমার 1.5 ভোল্ট, এখানে ক্লিয়ার লেখা নাই, তাহলে 3 ওহম বললে 1.5 ভোল্ট, আর যদি বলতো 8 ওহমের দুই পাশে কত, তাহলে হলো 4 ভোল্ট। তাহলে বলতে পারো ভাইয়া এখানে 4 ভোল্ট, এখানে 1.5 ভোল্ট, বাকি হাফ ভোল্ট গেল কোথায়? এইটাই তো কথা, এই জন্য তো লস্ট ভোল্টেজ, কারণ এই বাকি হাফ ভোল্ট গেছে হইলো ওখানকার যে অভ্যন্তরীণ রোধ ওইটার 1 ওহমের দুই পাশে, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম। 8 ওহমে গেছে 4,
3 ওহমে গেছে 1.5, আর বাকি 0.5 গেল লস্ট ভোল্টেজ, যেটা অভ্যন্তরীণ রোধের দুই পাশে নষ্ট হয়ে গেছে। এখন তো একই রকম দুইটা কোষের সমান্তরাল সমবায় ক্ষেত্রে প্রবাহমাত্রার সূত্র কি? আমরা জানি দুইটা কোষ যদি একই রকম হয় তাহলে দুইটা মিলে একটার মতো কাজ করে, তাই না? ধরলাম এখানে একটা রোধ লাগানো আছে, এটা হলো আর, এটা হলো ই, এদের মধ্যে যে অভ্যন্তরীণ রোধ সেটা স্মল আর। আচ্ছা, তাহলে যেটা কি বললাম, দুইটা মিলে একটার মতো কাজ করে, ই, আই এর ভ্যালু রাখলাম এটা আই। এখন কি হবে, বহিঃস্থরোধ আর, এবং এদের মধ্যে যে দুইটা কি আছে, অভ্যন্তরীণ রোধগুলা সমান্তরালে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, আর বাই টু। তাহলে লেখা যায় কি, 2e ডিভাইড বাই 2r প্লাস স্মল আর। তাহলে আমাদের উত্তর কি হবে, 2e ডিভাইড বাই 2 ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা, অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? এই যে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কিসের একক? অ্যাম্পিয়ার ঘন্টা। অ্যাম্পিয়ার হলো আমাদের তোমার কিউ বাই টি, এটা ভাবতে পারো আগে, তার সাথে টি গুণ দাও, তাহলে কি আসে, কিউ বা চার্জ আসে, তাই না? অ্যাম্পিয়ার মানে তো আই, আই মানে হচ্ছে কিউ বাই টি, তার সাথে আবার টি গুণ দাও, তাহলে কিউ আসে। তাহলে অ্যাম্পিয়ার ঘন্টা হচ্ছে তড়িৎ আধানের একক। অনেকে হয়তো তুমি কিলোওয়াট আওয়ারটাই ভাবতে পারো, ভেবে ভুল করে তুমি দাগাই দিলে তড়িৎ শক্তি, অথবা তুমি তড়িৎ প্রবাহ দাগাই দিতে পারো। সো এটা না, এই জন্য আমি তোমাকে আগে এটা শিখালাম যে অ্যাম্পিয়ার মানে হলো আই, কিউ বাই টি। কিউ বাই টির সাথে যখন তুমি টি গুণ দিবে তখন তো কিউ পাবা, তড়িৎ আধান। কোন সূত্রটা শুধু তড়িৎ বর্তনী ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে কেবলমাত্র তড়িৎ বর্তনী, কুলম্ব তো স্থির তড়িৎ, গাউস স্থির তড়িতে কুলম্ব গাউস, এটাও। তাহলে এটা হবে কি আমার ওহম আর কারশফ। 1.8 ওহম রোধের একটা অ্যামিটার 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। তাহলে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? তাহলে আমার এন এর ভ্যালু কত ভাইয়া, মানে কত গুণ হচ্ছে, এটা হলো 20/2, সো এটা হচ্ছে 10। তাহলে শান্ট কত হয়, 1.8 ডিভাইড বাই 10 মাইনাস 1, তাই না, 1.8/9। তাহলে 18 কে যদি আমি 9 দিয়ে ভাগ দিই কত আসে, 18 কে 9 দিয়ে ভাগ দিলে আসে 2, তাহলে এখানে 0.2, সেটা হবে 0.2 ওহম। ঠিক আছে, এরপর দেখো বর্তনী তুল্যরোধ কত। এই বর্তনী তুল্যরোধ এগুলো আমরা অনেকবার করছি, তোমরা করে দেখবা, এগুলো আমি স্কিপ করছি, সেম জিনিস। এখানে একটা জিনিস জাস্ট বলে যাই, দেখো আমি ম্যাথ ধরো জানি না, না জেনে আমি এটা কিভাবে দাগাইতে পারি। এখানে বলা আছে আই, আই যেহেতু মেইন কারেন্ট, যেটা I1 I2 তে ভাগ হবে, তাহলে এটা সবথেকে বড়। ওকে, এখন এখানে দেখো আইটা ভাগ হয়, একটা 10 ওহমের মধ্যে দিয়ে যায়, একটা 4 ওহমের মধ্যে দিয়ে যায়। যেটা 10 ওহমের মধ্যে দিয়ে যায় এটা I1, যেটা 4 এর মধ্যে দিয়ে যায় এটা হলো I2। তাহলে দেখো যেহেতু কম রোধের মধ্যে দিয়ে যাবে, সো এটা একদম মাথায় রাখবা, সমান্তরাল সমবায়ের মধ্যে কম রোধের মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে, কম রোধের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে, তার মানে অবশ্যই এখানে কি হবে, I2 টা বড় হবে। সো I1 সবথেকে বড়, মানে I সবথেকে বড়, তার থেকে বড় হবে I2, তার থেকে ছোট হবে I1, কারণ I1 এর রোধ বেশি, তাই ওখানে কারেন্টটা হবে কম। তড়িৎ বর্তনী সংক্রান্ত কারশফের সূত্রগুলোর মধ্যে প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি, ঠিক আছে, দ্বিতীয় সূত্র বিদ্যুৎ শক্তি সংরক্ষণ নীতি প্রকাশ করে। দ্বিতীয় সূত্র কি চার্জের সংরক্ষণ নীতি প্রকাশ করে? না, প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি, আর দ্বিতীয় সূত্র হচ্ছে শক্তি সংরক্ষণ নীতি প্রকাশ করবে। এরপর একটা তারে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ যদি 5 ওহম হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ যদি 6 ওহম হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারটার রোধ কত ওহম হবে? এটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো আমরা ধরলাম 0 তে হলো R0, তাহলে আমরা কি জানি 5 ওহম, এটা সমান কি R0 ইনটু 1 প্লাস আলফা ইনটু 50। আলফা কি, আলফা হচ্ছে আমাদের গুণাঙ্ক, ঠিক আছে, রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক, আর 100 ডিগ্রি সেলসিয়াস আমাদের 6, তাহলে 6 সমান কি R0 ইনটু 1 প্লাস 100 আলফা লেখো। ওকে, তাহলে এখন আমরা কিভাবে বের করতে পারি, আমরা এখান থেকে যদি ভাগ করে দেই, 2 ভাগ 1 করলাম ধরো, তখন কি পাবো আমরা, 6/5 সমান হবে 1 প্লাস 100 আলফা ডিভাইড বাই 1 প্লাস 50 আলফা। ক্যালকুলেটর থেকে আলফার ভ্যালু বের করো, 6/5 1 প্লাস 100 আলফা। আচ্ছা, এখানে আলফা কত আসে, 0.05, সরি 0.005 আসবে। তাহলে এই আলফা ভ্যালুটা তুমি যে কোনো একটা ফর্মুলার মধ্যে খাটাও, তখন আমাদের আর এর ভ্যালু কত আসে, তাহলে 5 আলফা ক্যালক এক্স 1 প্লাস 0.005 ইন্টু 50। ওকে, এখানে আমাদের যেটা পাইলাম এক্স এর ভ্যালু বা আর নট এর ভ্যালু আসে 4 ওহম।
আর নট সমান কত আসে আমাদের 4 ওহম, তাহলে এটা হবে 4 ওহম। শ্রেণী সমবায় যুক্ত রোধের মধ্যে সম্পর্ক যদি এরকম হয়, মাথায় রাখো শ্রেণী সমবায় মানেই একটাই কারেন্ট প্রবাহিত হয়, একটাই কারেন্ট, তার মানে কি হবে আই এর ভ্যালুটা সেম হবে। সমান্তরাল হলে ভিন্ন ভিন্ন কারেন্ট, তাহলে যেটার মধ্যে তখন রোধ কম থাকে ওটার মধ্যে কারেন্ট বেশি যায়। যেমন এখানে দেখো 9 ওহম রোধটাতে ব্যয়িত ক্ষমতা আছে 36 ওয়াট ক্ষমতা, ওহম দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, রোধটা দুই প্রান্তের বিভব পার্থক্য নিচের কোনটা, 2 ওহম রোধের 2 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নিচের কোনটা। সো এখানে আগে দেখো আমরা এটা হতে পারি যে 36 সমান কি আমাদের আই স্কয়ার ইন্টু আর, তাহলে আই স্কয়ার ইন্টু 9, তাই না, আই স্কয়ার আর ইন্টু 9। এখান থেকে আমরা যেটা পাই 9 ওহমের মধ্য দিয়ে আই 9 কত, এটা ভ্যালু হচ্ছে আমার 4 রুট করলে 2 অ্যাম্পিয়ার। ওকে, এখন এটার মধ্যে যদি 2 অ্যাম্পিয়ার হয় তাহলে 9 দ্বিগুণী কত 18 ভোল্টেজ ড্রপ V9, মানে 9 ওহমের দুই পাশে ভোল্টেজ ড্রপ হচ্ছে তাহলে 18 ভোল্ট। তাহলে 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত I6 এর ভ্যালু হচ্ছে 18/6 3 অ্যাম্পিয়ার। তো টোটাল কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার। তাহলে এই 2 ওহমের মধ্য দিয়ে কত যাচ্ছে 2 ইনটু 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে না, তাহলে 2 ইনটু 5, তাহলে ভোল্টেজ ড্রপ কত এখানে দুই প্রান্তে 10 ভোল্ট। তাহলে 2 ওহম রোধের দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ কত, বিভব পার্থক্য 10 ভোল্ট। টোটাল কারেন্ট বের করবা তারপরে গুণ দিবা। শান্ট মূলত কি, শান্ট মূলত হচ্ছে এটা রোধ, তাই না, সমান্তরালে যুক্ত নিম্নমানের একটা রোধ, এটাই হচ্ছে শান্ট। এরপর দেখো পরিবাহিতা একক নিচের কোনটা। আমরা জানি পরিবাহিতা হচ্ছে 1/r, 1/r কে কি লেখা যায় I/V, I এর জন্য অ্যাম্পিয়ার, V এর জন্য ভোল্ট, তাহলে অ্যাম্পিয়ার পার ভোল্ট। তারপর দেখো হুইটস্টোন ব্রিজ নিষ্পন্দ অবস্থার শর্ত কি, P/Q সমান R/S, এটা আমরা জানি, কিন্তু কি জানি না আমরা, এখানে বলা আছে সমস্ত শর্ত হলে যে VB সমান যদি VD হয় তাহলে এটার মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, বিভব পার্থক্য না থাকলে IG বা G এর মধ্যে কি কোনো কারেন্ট যাবে না। সো হুইটস্টোন ব্রিজের সমস্ত শর্ত হলো VB সমান VD, যাতে এদের মধ্যে কোনো বিভব পার্থক্য না থাকে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাতে কোনো কারেন্ট না যায়। তারপর কি বলছে, এ ও বি বিন্দুর মধ্যকার তড়িৎচালক শক্তি কত। এখানে কয়টা আছে, তিনটা। এখন তিনটেই যদি সমান্তরালে থাকে আমরা কি বলছিলাম ভাই বলতো, সমান্তরালে যে কোনো একটা কাউন্ট করব, তাই না, তাহলে 3 ভোল্ট হবে, ই এর মানটা 3 ভোল্টই হচ্ছে। তারপরে দেখো কোষের অভ্যন্তরীণ রোধ কোষে ব্যবহৃত তরলের উপর নির্ভর করে, কম হলে অধিক তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, সুপ্ত বিভব সৃষ্টি করে। আচ্ছা, তাহলে এই যে অভ্যন্তরীণ রোধ এটা কি আমাদের কোনো বিভব সৃষ্টি করে, অভ্যন্তরীণ রোধ কি কোষে ব্যবহৃত তরলের উপর নির্ভর করে, যে তরলটা কিরকম, তরলের মধ্যে তোমার ইলেকট্রন আদান প্রদান মানে কিভাবে হচ্ছে, টাইম বেশি লাগতেছে কিনা বা বাধা বেশি কিনা, কম হলে অধিক তড়িৎ প্রবাহ পাওয়া যায় আমরা জানি, আর সুপ্ত বিভব সৃষ্টি করে কিনা, এটার কারণে আমাদের লস ভোল্টেজ হচ্ছে, তাই না। সো এটাকেই বলছে সুপ্ত বিভব, তার মানে অভ্যন্তরীণ রোধের কারণে আমরা কি পাই, একটা লস ভোল্টেজ পাই বা সুপ্ত ভোল্ট বিভব, যেটাকে আমরা আসলে ইউজ করতে পাই না। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হবে 1, 2, 3। এরপর দেখো গ্যালভানোমিটারের ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ শূন্য হবে যখন এর সাথে সংযুক্ত শান্টের মান এস এর মানটা কি হবে। আচ্ছা, এখন দেখো IG সমান হলো S/G প্লাস S/I। ভাই এটা কি মুখস্থ করছেন না, আমি এটা এইভাবে খেয়াল রাখছি, দেখো এটা যদি তোমার G হয়, এটা যদি S হয়, ঠিক আছে, তা আমরা যদি কারেন্ট ডিভাইডার রুল পড়ছি না, তাহলে IG হলে কি হবে, এখানে S বসবে উপরে, এটাই। সো এখন কি বলছে, যদি গ্যালভানের মধ্যে দিয়ে কারেন্টটা 0 হয়, এটা যদি 0 হয়, এটা 0, তার মানে কি আলটিমেটলি S প্লাস S/G প্লাস S ইন্টু I, এটা 0, মানে I তো 0 না, ঠিক আছে, G প্লাস S ও 0 না, তাহলে 0 কে S টা এখানে 0, তাহলে S যখন 0 হবে তখন কি হবে, IG 0 হবে। বা এরকম চিন্তা করতে পারো, শান্টের মধ্যে যদি কোনো রোধই না থাকে, পুরো কারেন্টটা শান্টের মধ্যে দিয়ে চলে যাবে, তাই না, গ্যালভানোমিটারে যাবে কেন, কারেন্টটা তো শর্ট সার্কিট হয়ে গেল তখন, তাহলে পুরোটা শান্টের মধ্যে দিয়ে চলে যাবে, তাহলে S সমান 0 হলেই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এরপর দেখো নিচে কোনটি চার্জ প্রবাহ হারের একক, চার্জ প্রবাহের হার কি, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার সেকেন্ড কিসের একক, ওই যে আবার তড়িৎ আধানের একক। তারপর দেখা যাক
পি ও কিউ বিন্দুর বিভব পার্থক্য সরি তুল্য রোধ কত? 2 2 আছে, তাহলে কি হবে 1, তাই না? দাঁড়াও, 1 না, এখানে একটা ব্যাপার আছে। এই যে এটা দেখছো, এখানে দুইটা জায়গায় রোধ আছে কিন্তু একটা কিন্তু ফাঁকা, তবে শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলে ওখানে কোনো রোধ থাকতেছে না, তুল্য রোধ ওখানে 0। যদি গ্যালভানোমিটার ও শান্টের রোধ যথাক্রমে 200 আর 5 হয়, শান্ট গুণক কত? শান্ট গুণক হচ্ছে G প্লাস S বাই S, তাহলে 205 ডিভাইডেড বাই 5। একটা তামার তারের রোধ 2R, আয়তন সমান রেখে যদি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, পরিবর্তিত রোধ কত হবে? আয়তন সমান রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা মানে কি ভাই? n স্কয়ার গুণ করা, তাই না? তাহলে 2a স্কয়ার ইনটু 2r, বা হতে পারি আলটিমেটলি কি আসে? 8r আসে। এরপর দেখো, পানিতে যদি I প্রবাহ t সমাধানে চালনা করা হয়, পানির তাপমাত্রা থিটা হয়, তাপমাত্রা থিটা। আচ্ছা, তাহলে এটা কোনটা গ্রাফ প্রকাশ করবে? সো এখন এখানে একটা কথা হচ্ছে, এই গ্রাফের মধ্যে কোনটা সমানুপাতিক হারে বাড়ে? আমরা জানি এখানে তাপমাত্রা বৃদ্ধি হবে কি সমানুপাতিক হারে, তাই না? সো এটার মধ্যে একটা গ্রাফই সমানুপাতিক হারে বাড়তেছে একটা লাইন থেকে। আর একটা জিনিস তো আমরা পড়ছি, তুমি দেখো একটু আগে বলছিলাম যে ভাইয়া একটা রোধের গ্রাফ ছিল এরকম, যে একদম যখন 0°C তাপমাত্রা, তখন তো তোমার রোধে একটা মান থাকতেছে, তাই না? ঠিক এইরকম যখন কারেন্টের মান 0, তখনও কিন্তু এখানে তাপমাত্রা আছে। কারেন্টের মান 0 বললে কি পানির মানও 0 হবে না? ধরলাম তখন পানির তাপমাত্রা ছিল 5°C, আর I স্কয়ারের সাথে কি হিট প্রডিউস হচ্ছে, আর হিটের সাথে কি তোমার তাপমাত্রার পরিবর্তনটা সমানুপাতিক। মানে আমার কথা বুঝো কি না? I স্কয়ারের সাথে সম্পর্ক কার? P এর সাথে সম্পর্ক কার? হিট বা H এর সাথে সম্পর্ক কার? ms ডেল থিটা, তাই না? তাহলে কি হবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক সবগুলাই, তাহলে I স্কয়ারের সাথে ডেল থিটার সম্পর্কটা কি? সমানুপাতিক বা প্রপোর্শনাল। এই জন্যটা কি হবে? সমানুপাতিক গ্রাফ। মিটার ব্রিজের বাম প্রান্ত থেকে কত দূরে নিস্পন্দ বিন্দু অবস্থিত? একটা বিষয় মাথায় রাখবা, যেই প্রান্ত থেকে হিসাব করবা ওইটা উপরে লিখতে হবে। তার মানে ব্যাপারটা আমরা এইভাবে চিন্তা করব যে 8.5 উপরে, নিচে হবে 8.5 প্লাস, সরি এটা প্লাস হবে, প্লাস 3.5 ইন্টু তুমি যে 100 সেন্টিমিটার মানে সেন্টিমিটার নিলে এত। তাহলে এই উত্তরটা কত আসে আমাদের? এটা আসে 70.83 সেন্টিমিটার। তাহলে 70.83 সেন্টিমিটার। এরপর দেখো ভাইয়া, স্থান যদি বিনিময় করি, আগে কত ছিল? ধরলাম এইখান থেকে এই প্রান্ত ছিল 70.83, এইখানে আমি কি পেয়েছি? নিস্পন্দ বিন্দু। এখন যদি আমি উল্টায় দেই, উল্টায় দিলে এখন কি হবে? এখন উল্টায় দিলে হচ্ছে আমার 3.5টা এখানে চলে আসলো। সো এখন আমার নিস্পন্দ বিন্দুটা বের করতে হবে, তাই না? তখন নিস্পন্দ বিন্দু হবে 3.5 উপরে, নিচে 8.5 প্লাস 3.5 ইন্টু 100। ভ্যালুটা কি আসে? 3.5, 8.5 প্লাস 3.5 ইন্টু 100, এটা আসে 29.17 সেন্টিমিটার। তাহলে আগে ছিল 70, এখন হচ্ছে 29.17। কতটুকু আগে আসলো এখান থেকে এখানে? 70.83 মাইনাস 29.17, 41.66 সেন্টিমিটার। সো এটা আমরা বুঝলাম এটা কতটুকু আগে আসছে? 41.66 সেন্টিমিটার। কোন দিকে? বাম দিকে। এই জন্য কিন্তু আমরা বাম দিক থেকে হিসাব করতেছি, ঠিক আছে? একই উপাদানে তৈরি দুইটা পরিবাহী তারের দৈর্ঘ্য যথাক্রমে 3 মিটার এবং 6 সেন্টিমিটার, তারপর ব্যাসার্ধ দেওয়া আছে, আপেক্ষিক রোধের তুলনা করো। আচ্ছা, আপেক্ষিক রোধের অনুপাত এগুলা দিয়ে করার কোনো দরকার আছে? যেহেতু উপাদান একই, তাহলে আপেক্ষিক রোধ তো একই হবে, 1:1। গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরের ক্ষেত্রে কোনটা সঠিক? গ্যালভানোমিটারকে যখন আমি অ্যামিটারে যুক্ত করি তখন কি করে? একটা শান্ট যুক্ত করি, তাই না? সমান্তরালে স্বল্প মানের রোধ যুক্ত করতে হয়। একটা বৈদ্যুতিক বাল্বে 25 এত লেখা থাকলে রোধ কত? ওই যে বলছিলাম রোধ কত, আমরা খেয়াল রাখবো হলো P সমান হলো V স্কয়ার বাই R, তাহলে R সমান V স্কয়ার বাই P, সো 200 স্কয়ার ডিভাইড বাই 25। এটা কত আসে? 200 স্কয়ার বাই 25, 1600 ওহম, 1600 ওহম। বিভব পার্থক্যের বেলায় কোনটি সঠিক নয়? বিভব পার্থক্য বর্তনী যে কোনো দুই বিন্দুর মধ্যে তড়িৎ সরবরাহ করে, ঠিক আছে।
বিভব পার্থক্য পরিবাহী রোধের উপর নির্ভর করে। বিভব পার্থক্য দুই বিন্দুর বর্তনীর যে কোনো দুই বিন্দু বিভব পার্থক্য তড়িৎচালক বলের ফল। বর্তনীর যে কোনো অংশের বিভব পার্থক্য কোষের তড়িৎচালক শক্তি অপেক্ষা বেশি। তাহলে কোনটা সঠিক নয়? এখানে বলো তো কোনটা সঠিক নয়? বিভব পার্থক্য কি কখনো তড়িৎচালক শক্তি অপেক্ষা বেশি হতে পারে? আমরা দেখছি যে এটাও তো আমরা জানি যে E সমান কি ভি প্লাস IR। যদি অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে পুরো বর্তনীর কথা যে হিসাব করো তখন কি হবে? অবশ্যই E গ্রেটার দেন ভি, কারণ অভ্যন্তরীণ রোধ যে ভোল্টেজ ড্রপটা আছে লস ভোল্টেজ ওটাকে যুক্ত করেই না তোমার তড়িৎচালক শক্তি সমান হচ্ছে। তাহলে E গ্রেটার দেন ভি, তাহলে যে কোনো অংশের জন্য আমি ধরো পুরো বর্তনীর কথা চিন্তা করলাম তখন কি এটা পয়েন্ট খাটবে? খাটবে না। সো এটা সঠিক নয়, কারণ আমরা জানি তড়িৎচালক শক্তিটা বিভব পার্থক্য অপেক্ষা বেশি। হুইস্টন বীজনীতিতে কাজ করে কোনটা? মিটার ব্রিজ, পটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স। হুইস্টন বীজনীতিতে কোনটা কাজ করে? হুইস্টন বীজনীতিতে আমাদের কাজ করে মিটার ব্রিজ, পটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স। এখানে একটা ব্যাপার হচ্ছে পটেনশিওমিটারের তোমার হুইস্টন বীজনীতি কখনো ইউজ হয়, আবার কখনো হচ্ছে ওখানে একটা অনুপাত আছে, বুঝছো, রেশিওটাও ইউজ হয়। সো এই জন্য আসলে আমরা দুইটাই ধরতে পারি, মিটার ব্রিজ আর পোস্ট অফিস বক্সে একদম 100% ইউজ হবে। আর তোমার এইটাতে পটেনশিওমিটারটা হচ্ছে যখন অভ্যন্তরীণ রোধ বের করে তখন ওইভাবে লাগে না। বাট আরেকটা ব্যাপারে যখন ধরো আমরা কি করি দুইটা কোষের মধ্যে তুলনা করি তড়িৎচালক শক্তিকে, তখন আবার হুইস্টন বীজ দিয়েই আমরা সমতা করি আর কি। মানে যখন ওখানকার রোধ হিসাব করি পাশাপাশি হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আর এটা কেমনে বুঝাবো, ম্যাথ আছে আর কি, ম্যাথ করলে বুঝবা তখন। যাই হোক, সো এখানে হচ্ছে তোমার তিনটাই হবে সঠিক উত্তর। বাট যদি বলি একদম সঠিক হলে তোমার এখানে হবে 1 আর 3, পোস্ট অফিস বক্স, মিটার ব্রিজ এগুলা, তাই পটেনশিওমিটার ইউজ হয়। আর বইয়ের কথা যদি বলি, বইয়ে বলা আছে পটেনশিওমিটার হচ্ছে বিভব পতন নীতিতে কাজ করে, বিভব পতন নীতি। আচ্ছা, তারপর তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করেন কোন বিজ্ঞানী? কোন বিজ্ঞানী? হয়েছে বিজ্ঞানী ওমের সূত্র, যে তড়িৎ প্রবাহ বিভব সমানুপাতিক। এটা ওমের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহ বনাম বিভব পার্থক্য ঢাল কোন রাশি নির্দেশ করে? তাহলে I বাই ভি, ভি বাই আই হলে আর হয়, তাহলে আই বাই ভি হল 1/r। এটা কি পরিবাহিতা, তাই না? তড়িৎ পরিবাহিতা। বৈদ্যুতিক ফিউজের বৈশিষ্ট্য কি? ওই যে আগে বলছিলাম উচ্চ রোধ, কম গলনাঙ্ক। তড়িৎ বর্তনীতে উৎপন্ন তাপের সমীকরণ কি? ভিআইটি, ভি স্কয়ার বাই আরটি, আই স্কয়ার আরটি। সবগুলাই ঠিক আছে। এম আর এন বিন্দুর মধ্যে তুল্য রোধের মান নির্ণয় করা লাগবে। তাহলে একদম ছোট থেকে আসো, এই জায়গায় কি দুইটা সমান্তরাল আছে, তাহলে 5 আর 5 শ্রেণীতে আছে, আবার 10 শ্রেণীতে আছে, মানে সমান্তরালে আছে, আবার 5 আর 5 শ্রেণীতে। সো আলটিমেটলি কত হয়? 10। তোমরা পজ করে নিচে একবার ট্রাই করবা, আমি একবার গ্যাপ এঁকে দিই যদি বোঝা না যায়। এরকম এখান থেকে একটা, এখান থেকে আরেকটা, উপরে এগুলা 5, এটাও 5, এটা 10, এটা 10, এটা 10। সো আলটিমেটলি এই দুইটা পয়েন্টের মধ্যে বের করা লাগবে, এটা এম, এটা এন। করে দেখো তো 10 আসে কিনা। আমি কিন্তু মুখে মুখে করলাম। এই 10 মিলে 5, 5 মিলে 10, আবার 10 মিলে 5, 5 মিলে 10। কোনটা সমান্তরাল শ্রেণী? এটা। শান্ট ব্যবহার করা হয় কোথায়? বিদ্যুৎ প্রবাহ কমাতে, রোধ কমাতে, বিভব কমাতে, নাকি বিভব বাড়াতে? আমরা শান্ট কোথায় ইউজ করি? শান্ট ইউজ করা হয় বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য। বিদ্যুৎ প্রবাহ কমানো বলতে হচ্ছে তোমার রোধ কমানো বা বিভব কমানো তো এখানে হবে না। এখানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কি গ্যালভানোমিটার মধ্যে যে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ গিয়ে নষ্ট না করে, সেই জন্য উত্তরটা হয় বিদ্যুৎ প্রবাহ কমাতে। ব্রিজটা সাম্যাবস্থায় থাকলে এক্স এর মান কত হবে? এই যে ধরো হুইস্টন ব্রিজ, এখানে তো বোঝা যাচ্ছে না লেখাগুলা। আচ্ছা, তাহলে এটা আমরা না হয় স্কিপ করি, এখানে প্রশ্নটা বোঝা যাচ্ছে না একটু, অন্যগুলো দেখো। শান্টের প্রয়োগ হলো, জাস্ট আমি এখানে একটু জিনিস বলে দিই, এটা কিভাবে আমরা বের করি বলো তো। আমরা আগে বের করবো যে এই দুইটা মিলে তোমার রোধটা কেমন। ধরো আমি নিজের মতো করে একটা বানাই দিই, তাহলে বুঝাই, সেম টাইপ যেহেতু প্রশ্নটা বোঝা যাচ্ছে না, স্কিপ না করে আমি টাইপটা বলে দিই। ধরলাম এখানে 20, এখানে হচ্ছে 40, এখানে হলো 50, এখানে ছিল 100, আর এটা ধরলাম x, ঠিক আছে?
50 100 প্লাস এক্স, না এটা একটু কম রাখতে হবে, ধরো 30 রাখলাম। এখন এখন মিলবে, কারণ 50 হলে তো এখানে 100 হলেই সমস্যায় থাকে, তাহলে এক্স এর দরকার ছিল না এই জন্য। এখন দেখো জিনিসটা কি, আমরা জানি সাম্যাবস্থায় আসতে গেলে যেটা করা লাগবে 20/40 সমান কি হবে 30 বাই এই অংশটা, তাই না? এই অংশ কি গুণফল বাই যোগফল করো, তাহলে 100x ডিভাইড বাই 100 প্লাস এক্স, তাহলে এখান থেকে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পাবো, বুঝছো? হাফ, তুমি এটাকে কি লেখা যায়, কাটাকাটি করে লেখা যায় হলো হাফ, তাহলে 30 বাই হাফ, 100 প্লাস 100x ডিভাইড বাই 100 প্লাস এক্স সমান কি 30 বাই হাফ মানে 60। এখান থেকে আমরা আলটিমেটলি এক্স এর একটা ভ্যালু পাবো, বুঝছো? এখন আমরা বের করতে পারবো যে এক্স এর ভ্যালুটা কি ছিল। যাই হোক, এখন আসি শান্টের প্রয়োগ কি, গ্যালভানোমিটারকে সুরক্ষা দান, অ্যামিটারে পাল্লা বৃদ্ধি করা, ভোল্টমিটারে পাল্লা বৃদ্ধি করা। সো এখন এখানে বলো তো শান্টের প্রয়োগটা আমরা কোথায় করি? শান্টের প্রয়োগ এটাতে দেখো তোমার গ্যালভানোমিটার সুরক্ষা প্রদান, এটা তো হচ্ছে, তারপর অ্যামিটারে পাল্লা বৃদ্ধি করা, এটাও ঠিক আছে। এখন ভোল্টমিটারে পাল্লা বৃদ্ধি করা কিনা, ভোল্টমিটারে পাল্লা বৃদ্ধি করতে আমরা যেটা ইউজ করি এটা আসলে শান্ট না, এটা হচ্ছে তোমার শ্রেণীতে যুক্ত করা একটা রোধ। শান্টের সংজ্ঞায় কি, সমান্তরালে যুক্ত নিম্নমানের একটা রোধ, বুঝছো? ভোল্টমিটারে আমরা উচ্চমানের একটা রোধ শ্রেণীতে যুক্ত করি, এটাকে আসলে শান্ট বলা যায় না। তবে এখানে একটা কনফিউশন আছে, জিনিসটা হচ্ছে হিসাক স্যারের বইতে তোমার বলা আছে যে ভোল্টমিটার বেলাতেও শান্ট ইউজ করা হয়, দেখবা যে শান্ট যখন লেখা তখন আবার লেখা আছে অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার এগুলোর সাথে ইউজ করা হচ্ছে শান্ট। তবে আমরা যে অ্যাকচুয়াল সংজ্ঞায় আসি শান্টের, এই অপশনটা এটার মধ্যে পড়ে না। সো গ্যালভানোমিটারের সুরক্ষা প্রদান এবং অ্যামিটার পাল্লা বৃদ্ধি করা, এটাই হচ্ছে মেইন কাজ। এই জন্য আমি এটাকেই রাখবো অ্যান্সার হিসাবে যে এ 1 আর 2। ওকে, আচ্ছা। তারপর দেখো বর্তনী তুল্যরোধ কত, এই বর্তনী তুল্যরোধ এগুলা তোমরা পারবা, সেম জিনিস আমি আর করাবো না। তারপর কি বলছে, প্রতি সেকেন্ডে 1 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কত? প্রতি সেকেন্ডে এত। আচ্ছা, তাহলে আমার আই স্কয়ার আর টি এটা খাটাও, তাহলে 1 সেকেন্ড 1 ওহম 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 আসে তাই না, 1 জুল। 1 জুল আবার সমান কি ভাইয়া, কত ক্যালোরি? জুলকে যদি আমরা 4.2 দিয়ে ভাগ দিই তাহলে কি ক্যালোরিতে কনভার্ট করতে পারি না? তাহলে কি আসে 0.24 ক্যালোরি, তাহলে হয় 1 জুল অথবা 0.24 ক্যালোরি। এরপর দেখো কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 5 গুণ করা হয় উৎপন্ন তাপ উৎপাদনের হার কি হবে, আই স্কয়ার হারে চেঞ্জ হবে তাই না, তাহলে এটা 25 গুণ হবে। এরপর দেখো আমাদের কোন পদার্থে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম যেহেতু এগুলাই অর্ধপরিবাহী। তারপর শান্টের এরিয়া বের করতে হবে, জাস্ট পারবা। আমরা নতুন দেখি নতুন কোন টাইপ আছে কিনা। তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহক কিসের ন্যায় আচরণ করে, পরিবাহী ন্যায় আচরণ করে তাই না, অর্ধপরিবাহক থেকে পরিবাহক হয়। অতি পরিবাহী না, আবার অতি পরিবাহী হচ্ছে কারা, যাদের তাপমাত্রা অনেক নিচে গেলে কমে যায় অনেক বেশি। একটা তারকে টেনে লম্বা করলে আপেক্ষিক রোধ বাড়ে না, আপেক্ষিক রোধে কোনো চেঞ্জ হবে না, রোধ বাড়বে, তাহলে শুধুমাত্র 2, আপেক্ষিক রোধে কোনো চেঞ্জ হবে না। তড়িৎ কোষের সমান্তরাল সমবায়ে এন আর আর গ্রেটার দেন আর হয়, তড়িৎ কোষের সমান্তরাল সমবায়ে তখন আইপি সমান কত, আমরা জিনিসটাকে বোঝার ট্রাই করি। সমান্তরাল সমবায় কি হয়, সমান্তরাল সমবায়ের জন্য তোমার আই সমান হলো ই ডিভাইডেড বাই কি ছিল বলতো, আর প্লাস তোমার আর বাই এন, এন হলো কোষের সংখ্যা, আমরা যেমন দেখছিলাম কি এখানে যদি 2টা কোষ নেই, ধরলাম 3টা নিলাম, তাহলে কি হইতো তোমার তখন এখানে যে অভ্যন্তরীণ তুল্যরোধ, এটা অভ্যন্তরীণ রোধগুলোর তুল্যরোধ, সেটা কি হইতো আর প্রাইম সমান আমাদের আসতো আর বাই 3, ঠিক এরকম এখানে আর বাই এন আসছে, ঠিক আছে, আর বাই এন আসছে, তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, এন ই বাই এন ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। ওকে, এখন যদি এইটা অনেক বেশি হয় আমরা এটা বলতে পারি না যে এন ই ডিভাইড বাই এন আর, কারণ এটা ধরলাম 500, এটা হলো 1, তাহলে কি তুমি 500 1 লিখবা না, শুধু 500 লিখলেও তো হয়। তো এন এন কাটাকাটি কি থাকে, আমার ই বাই আর থাকে, সো তখন আমার কি হচ্ছে আইপি এর ভ্যালু ই বাই আর। আচ্ছা, এরপর দেখো অতিপয় বর্তনী সমতুল্য বর্তনী নিচের কোনটা,
তাহলে R1 R2 R3 এখানে এ বি, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা তার সেম মানে এখানে ভোল্টেজ সেম, এখানে তার সেম মানে এখানে ভোল্টেজ এ। তার মানে দেখো সবগুলাই কি এ বি এর ইয়াতে আছে না, তার মানে তিনটাই কি আছে সমান্তরালে, যেখানে যেখানে তার সেম সেখানে সেখানে কি সেম হবে ভোল্টেজ সেম। তাহলে এ এইদিকে এটা এ, এই পয়েন্টে বি এই পাশ দিয়ে আসে, এই জায়গাটা পুরোটাই বি। তাহলে প্রতিটা রোধের কি আছে, দুই পাশে এ বি আছে। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, এটা আমরা আগেই করে আসছি 3.6 10⁶ জুল। কে দুইটা অপশনই 3.6 10⁶। আচ্ছা যে কোনো একটা হবে যেটা সঠিক। এখন তো টাইপিং মিস্টেক হয়েছে। নিচে কোন লেখচিত্রটা ওহমের সূত্র মেনে চলে? ওহমের সূত্র লেখচিত্রে আমরা কি জানি, ভি তোমার স্বাধীন চলক, আই হচ্ছে অধীন চলক, যাই হোক ভি আর আই একদম প্রপোর্শনাল, মূলবিন্দুগামী সরলরেখা হবে। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন হয় কি, এই সমানুপাতি টি, ঠিক আছে, আই স্কয়ার আর টি। তারপর এন সংখ্যক কোষকে শ্রেণীতে যুক্ত করলে, শ্রেণীতে যুক্ত করলে কি হয় বলতো, এন ই ডিভাইড বাই এন স্মল আর প্লাস ক্যাপিটাল আর। কেন? কারণ ওই যে প্রতিটা অভ্যন্তরীণ রোধ ছিল, মানে এরকম একটা করে কোষ, একটা করে অভ্যন্তরীণ রোধ, সবগুলা কি হবে শ্রেণীতে যেহেতু আছে অভ্যন্তরীণ রোধগুলো, এগুলো যুক্ত হয়ে এন আর হবে, আর বাইরে তো একটাই রোধ থাকে বহিস্থ রোধ, বুঝছো এইটা। তাহলে আই সমান কি, আই সমান হচ্ছে এন ই ডিভাইড বাই এন স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এরপর দেখি কোন পরিবাহীতে আই তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ যদি এইচ হয়, তাহলে এইচ বনাম আই, এইচ বনাম আই কি গ্রাফটা হবে এই ধরনের, তাই না, পরাবৃত্তাকার গ্রাফ হবে। আর যদি বলতো এইচ বনাম আই স্কয়ার, তখন কিন্তু এক নাম্বারটা হইতো, কারণ তখন সমানুপাতিক, আই স্কয়ার বলে, আর যদি শুধু আই বলে তাহলে এরকম পরাবৃত্তাকার গ্রাফ হবে। আর রোধের কোনো গ্যালভানোমিটারের সমান্তরালে এস রোধের শান্ট ব্যবহার করলে, আর আর এস এম কি বললো, প্রবাহ ব্যবহার করলে শান্টের প্রবাহ গ্যালভানোমিটার প্রবাহের দ্বিগুণ হয়। আর আর এস এর মধ্যে সম্পর্ক কি, শান্টের প্রবাহ গ্যালভানোমিটার প্রবাহের দ্বিগুণ। আমরা এটা কিভাবে করতে পারি, আই বাই এটা যদি করি কিভাবে করা যায়, তাহলে এখানে দেখো আমাদের গ্যালভানোমিটার প্রবাহ কোনটা আর কোনটা শান্টের প্রবাহ। সো এখানে হচ্ছে ধরলাম গ্যালভানোমিটার, এটা হচ্ছে শান্ট। এখন আমাদের আইজি ইন্টু জি সমান কি, আই এস ইন্টু এস, এটা তো আমরা জানি ভোল্টেজ ড্রপ যেহেতু সেম হবে। তাহলে গ্যালভানোমিটার প্রবাহ না, শান্টের প্রবাহ গ্যালভানোমিটারের দ্বিগুণ। ওকে, তার মানে এটা হচ্ছে আইজি যদি আই ধরি, ওখানে কি হবে 2i হবে। সোজা কথা এখানে আমি কি লিখতে পারি, জি সমান 2s, এটাই তো লেখা যায়, বা জি এর বদলে লিখছে আর, তাহলে আর সমান কি হবে 2s হবে। আমার কথা বুঝছো কিনা দেখো, আমি একটা লাইন স্কিপ করছি, আই জি কে আই ধরলাম, এটাকে জি কে আর লিখছি, ওকে, তারপর আই এস কে লিখলাম, তাহলে কি 2i ইন্টু এস, তাহলে কাটাকাটি করো আই আই, আর সমান কি আসে, তখন আসে আমার আর সমান 2s, এটাই তো আমাদের উত্তর। আর সমান যদি 2s হয়, আর সমান 2s, এটা কি অপশনে আছে, এর সমান 2r, এর সমান r বাই 2, তাহলে এস সমান কি হচ্ছে আমাদের, এস সমান হয় r বাই 2, আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি, এস সমান r বাই 2। ওকে, এরপর দেখো তড়িৎচালক শক্তির একক কি, তড়িৎচালক শক্তি কি একটা শক্তি, এখন এই তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্ট। আচ্ছা, তড়িৎচালক শক্তি এটা আমরা আবার ভুলে ঝুল দেখাই দিতে পারি, যে বললাম না ওই যে তোমার রিসেন্টলি ভাইবা ক্লাসের মতো স্মরণের ভর, তাহলে তড়িৎচালক শক্তি কিন্তু শক্তি না, এটা আমরা জানি এটা ভোল্ট, বুঝছো, তাহলে এটা একক কিন্তু ভোল্ট, বা বলতে পারি আমরা ভোল্টকে কি বলা যায়, জুল পার কুলম্ব এটা। আচ্ছা, তাহলে ভোল্ট, তড়িৎচালক শক্তি একক হচ্ছে ভোল্ট, শক্তি দেখে আবার জুল দেখাই দিও না, এটা ভোল্ট হবে। পরিবাহী তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক কি, পরিবাহী তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক কি হবে। এখন আমরা জানি পরিবাহী তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক কি, সমানুপাতিক, এরকম, আসলে একদম মূলবিন্দুগামী যে হবে এমন না, এই যে এখান থেকে শুরু হতে পারে, বাট সমানুপাতিক। তার মানে পরিবাহিতা কি, রোধে যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে রোধ যদি বাড়ে পরিবাহিতা কি হবে, একই সাথে কমবে,
কিন্তু কমাটাও সমানুপাতিক হারেই তো কমবে, তাই না? তাহলে তাপমাত্রার সাথে পরিবাহিতা কমার যে রেটটা, এটাও কি হবে, সমানুপাতিক হারে ভাবতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফটা, পরিবাহিতাটা কি হবে, এই হারে কমতেছে। এরপর দেখো পোস্ট অফিস বক্স কি জন্য ব্যবহৃত হয়, রোধ নির্ণয় আমরা জানি। তারপর আপেক্ষিক রোধ নির্ভর করে পরিবাহী কিসের উপরে, আপেক্ষিক রোধ নির্ভর করে উপাদান আর তাপমাত্রার উপরে। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহকত্ব কি হবে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় পরিবাহকত্বের কি হয়, তাপমাত্রা বাড়লে আমাদের কি বাড়ে, আপেক্ষিক রোধ বাড়ে। আপেক্ষিক রোধ যদি বাড়ে পরিবাহকত্ব তার ঠিক অপোজিট, তাহলে পরিবাহকত্ব হ্রাস পাবে। বর্তনী মোট প্রবাহ মাত্রা কত, এইখানে দেখো যে দুইটা কারেন্টই ভাগ হচ্ছে না, তোমার প্রশ্ন আসতে পারছে ভাই এটা সমান্তরাল নাকি হচ্ছে এটা শ্রেণী। কারেন্ট যেহেতু ভাগ হচ্ছে এখানে গিয়ে, তার মানে বুঝতে হবে এটা সমান্তরাল। সমান্তরাল যদি হয়, দুইটা রোধই সমান্তরালে আছে, তো আমরা এখানে কি ভাবতে পারি, এদের যে তুল্য রোধ কত হবে, 10/2 কত 5, তাহলে 10/5 কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট, টোটাল কারেন্ট 2 অ্যাম্পিয়ার, তাহলে বর্তনীর মোট প্রবাহ মাত্রা I 2 অ্যাম্পিয়ার হবে। এরপর দেখো R2 রোধকের বিভব পার্থক্য, আরে ভাই দুইটাই তো সমান্তরাল, তার মানে এই প্রান্ত এই প্রান্তের বিভব পার্থক্য কি, 10ই তো, 10 ভোল্ট। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের পরিমাণের নির্ণায়ক সমীকরণ কোনটা, তাপেও কিন্তু ক্যালোরিতে, ঠিক আছে, এটাকে খেয়াল করো, ক্যালোরি। আচ্ছা তাহলে এটা কি হবে, হয় I স্কয়ার RT, I স্কয়ার আছে নাই, V স্কয়ার বাই R, এটা ঠিক আছে, আর এখানে কি হতো VIT, আর সামনে 0.24 দিয়ে কি করছি, জুল ছিল, ওটাকে ক্যালোরিতে কনভার্ট করছি। বর্তনী প্রবাহ মাত্রা, আচ্ছা এখানে বর্তনী ছবি নেই, এটা স্কিপ করি, প্রশ্ন মিস্টেক ছিল এখানে। আচ্ছা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি সমীকরণ কি, অ্যামিটার পাল্লা বৃদ্ধির জন্য যে শান্ট আনবো, শান্ট কি হবে, R ডিভাইডেড বাই n-1, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। এরপর দেখো কারশফের সূত্র ব্যবহার করে ও বিন্দুতে তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করো। এখন আমাদের ও বিন্দুতে কি করতে হবে, প্রবাহ মাত্রার মান নির্ণয় করতে হবে। এখন ও বিন্দুতে I কি হচ্ছে, I হচ্ছে এটা, তোমরা মনে হয় ছবি দেখতে পাচ্ছ না, আমি একটু বলি, এটা হচ্ছে তোমার 0.5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটা এখানে ঢুকতেছে, তারপর এখান দিয়ে চলে যাচ্ছে হলো 3 মিলি অ্যাম্পিয়ার চলে যাচ্ছে, আর আসতেছে হলো 1.9 মিলি অ্যাম্পিয়ার। সো কারশফের সূত্র অনুযায়ী এখানে ঢুকতেছে কয়টা ভাইয়া, আর ঢুকতেছে হচ্ছে 3টা, বের হচ্ছে একটা। আমরা একদম শর্টকাটটা ইউজ করি, যে যেটা বের হচ্ছে এটা 3 অ্যাম্পিয়ার সমান কি, যেগুলো ঢুকতেছে 1.9 প্লাস 0.5, 1.9 আর 0.5 মিলে কি হয় আমাদের 2.4, তাই না, হ্যাঁ, প্লাস হলাম I, তাহলে I সমান কি, I সমান হলো 1.3 মাইনাস 2.4, তাহলে কত 0.6, তাহলে I এর ভ্যালু হচ্ছে আমাদের 0.6 মিলি অ্যাম্পিয়ার। এরপর দেখো বর্তনীর ABD অংশ, ABD অংশে আমরা কি করব, কারশফের দ্বিতীয় সূত্র ব্যবহার করে কোন সমীকরণটা পাওয়া যাবে। ABD অংশের জন্য এখানে আসলে রোধ তো আমিও বুঝতে পারতেছি না পুরোপুরি, কারশফের ল ABDA, ABDA এটা, তাহলে এখানে জি থাকতেছে, গ্যালভানোমিটার রোধ বলা আছে 90 ওহম, তারপরে এখানে এটা 8, মোস্ট প্রবাবলি 8, তারপরে এটা হচ্ছে তোমার 32, হ্যাঁ, তাহলে আমাদের জাস্ট শুধুমাত্র কি করতে হবে, দিকটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে I ঢুকতেছে, বুঝছো, I1 ঢোকে, তাহলে আমি যদি লুপ নেই ABDA লুপ, তাহলে আমার লুপের দিকে কি হচ্ছে, আগাচ্ছি আমরা, লুপও যেদিকে কারেন্ট একই দিকে, তার মানে কি হয় সামনে প্লাস, তাহলে কি প্লাস 8 I1, প্রথম সবগুলাতেই আছে। আচ্ছা এখন এই যে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট যাচ্ছে, আমি লুপ যেদিকে, গ্যালভানোমিটারের কারেন্টটা কি এইদিকে না, কারণ আমরা যেটা ভাবতেছি I1 টা ভাগ হয়ে I3 হিসাবে আর গ্যালভানোমিটার কারেন্ট হিসাবে ভাগ হয়ে গেল, I1 এর পাশে আগাইলো, তারপর IG এবং I3 এই দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে আমার লুপের দিকেও যেদিকে কারেন্ট ওই দিকে, তাহলে কি হবে প্লাস 90 IG হবে, ঠিক আছে। এরপর এখানে ধরো I2 টা আসলে কোন দিকে গেছে,
i2 গেছে নিচের দিকে, কিন্তু আমরা আগাচ্ছি কোন দিকে? দেখো আমাদের লুপ কোন দিকে, এটা নেই, আমাদের লুপ হচ্ছে এইদিকে, ঠিক আছে, আর i2 হলো এইদিকে। সো দুটো অপোজিট না, অপোজিট হওয়ার কারণে এটা কি হবে? মাইনাস হবে। তাহলে -32 i2। তাহলে আমাদের সঠিক উত্তর কি? প্রথম দুইটার সামনে প্লাস হবে, কারণ দিক একই, লুপও একই। লুপ যেদিকে, আমাদের দিক সেদিকে ছিল, তাহলে এই দুইটা প্লাস, আর পরেরটা কি হবে? মাইনাস হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। এরপর দেখি কি বলছে, বীজের চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যোগ করলে বীজটা সাম্যাবস্থায় আসবে? তাহলে বীজ সাম্যাবস্থায় আসার জন্য 4টা বাহুর রোধ জানতে হবে। তাহলে দেখো এখানে আমাদের রোধগুলা কি কি, একটা ছিল 8, চতুর্থ বাহুতে কি ধরনের রোধ? ঝামেলা হচ্ছে এখানে সবগুলো তো লেখা বোঝা যাচ্ছে না। এটা 32, এটা ছিল 32, এটা ছিল 8, এটা হচ্ছে 24, বুঝলাম। তারপরে কিভাবে যুক্ত করলে হবে? তাহলে এটা যদি 32 হয়, এটা 8 হয়। আমরা একটা অনুপাত জানি, তাই না? 8/24, এটা সমান কি 32/x। আমরা এটা বলতে পারি, তুমি কাটাকাটি করো, নিচে আসে 3, তাহলে x সমান কি? 96। এখন এইখানে কি ছিল? এটা কি 65 নাকি হচ্ছে 60? এই রোধটা আসলে কত? এটা আমিও নিজে বুঝতে পারতেছি না, বুঝছো? লেখাটা যে কি আছে, তাহলে আমি এটা হচ্ছে একটু চেক করে দেখি এখানে কি রোধ আছে। যাই হোক, তবে এখানে ধরো এখানে কোনটা আমরা মিলাতে পারি? অবশ্যই শ্রেণীতে যুক্ত হবে, কারণ এখানে যে রোধটা আছে এটা ছোট, 65 বা কিছু একটা হবে। তাহলে 65 যদি হয় তাহলে তো মিলতেছে না, এখানে 31 হওয়ার কথা, তাহলে 56 ওহম হবে কি? আচ্ছা, এটা হতে পারে যে 56 ওহম এখানে শ্রেণীতে যুক্ত করা লাগবে। 56 ওহম হইতে গেলে এখানে আবার 40 লেখা থাকার কথা, লেখাটা যে কি আছে। যাই হোক, তাহলে আমরা তো মেইন পয়েন্টটা আশা করি বুঝছি, যে আমরা এইভাবে রেশিও নিব, রেশিও নিয়ে চতুর্থ বাহুটা বের করব। চতুর্থ বাহু তো এস বাহু, বুঝছো? তাহলে চতুর্থ বাহুর আমরা এখানে কোন রোধ করব, কিভাবে যুক্ত করব এটা। তাহলে আসলে এখানে প্রশ্নটা বুঝছো, এখানে বোঝা যাচ্ছে না, দুঃখের বিষয় এটাই, বাট পয়েন্ট আমরা আশা করি বুঝছি। সো এটা মিলাতে পারবা। এখন কথা হলো, এই যে দুইটা বাল্ব, এদের মধ্যে রোধের অনুপাত বের করা। তাহলে প্রথমটার জন্য রোধের অনুপাত কি আমরা জানি, v²/p সমান হচ্ছে r। তাহলে বের করো r1/r2, কি আসে? 220²/60, এখানে হলো 110²/60, তাই না? তাহলে 220²/110², তার মানে কি? আমরা এটা ভাবতে পারি যে উপরে 2² নিচে হচ্ছে 1², মানে 4:1। রোধের অনুপাত কি হচ্ছে আমাদের? 4:1। দেখো নিচে কোনটা আবেশকের প্রতীক? নিচের কোনটা আবেশকের প্রতীক? আবেশক মানে কি? কুণ্ডলী, বুঝছো? এই যে কুণ্ডলী, আমার চুম্বকে গিয়ে পড়বো কুণ্ডলী, তাহলে এটা প্রতীক হচ্ছে এটা, এই যে এরকম ভাবে পেঁচানো পেঁচানো থাকে। আর বাকিগুলো তো জানি, এটা হচ্ছে তোমার ব্যাটারি, এটা হলো মানে স্থায়ী রোধ বা স্থির রোধ, আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট, একদম প্রথমেই করছিলাম আমরা। এরপরে প্রশ্ন দেখো। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের প্রশ্ন শেষ মোটামুটি বলা যায়। এখানে আসলে কিছু প্রশ্ন একটু প্রিন্টিং মিস্টেক ছিল, দুঃখের, মানে কিছু বলারটাই আসলে এখানে হয়তো একটু প্রিন্টিং মিস্টেক ছিল, তবে আমরা মোটামুটি বুঝতে পারছি, পোস্টটা বুঝতে পারলে হইলো। প্রিন্টিং মিস্টেক বলতে কিছু প্রশ্নে বোর্ডেই সমস্যা ছিল, বুঝছো, এই কারণে। আর লাস্টের প্রশ্ন একটা বোঝা যায়নি, একটু প্রবলেম হয়েছে। সো এটা একটু তোমরা বুঝে নিও। ওখানে যদি আমি একটা জিনিস বলে নেই, ধরো ওখানে আমাদের কি আসছিল, যে রোডটার মান কত হওয়া উচিত? 96, কিন্তু ধরলাম ওখানে আগে থেকে 100 ওহম হয়ে আছে, ধরলাম ওখানে আমার আগে থেকে লাগানো আছে 100 ওহম বলে একটা রোধ, বা 120, এটা 120 আছে। আর আমি এটাকে কিভাবে 96 করব? একটা বিষয় মাথায় রাখবা, আমরা যখন কোনো কিছু কমাইতে চাই, একটা রোধকে যখন কমাইতে চাই, তখন আমরা অবশ্যই এখানে শ্রেণীতে একটা, সমান্তরালে একটা রোধকে যুক্ত করব। সমান্তরালে যুক্ত রোধটাকে বললাম x। আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের টোটাল যে মানটা হবে 1/s প্রাইম, এটা কি হবে 1/x প্লাস 1/120। তো s প্রাইমের ভ্যালু কত হইতো? 1/96। এটা যেহেতু 120 প্লাস
1/x। এখান থেকে আমরা কি পাবো যে 1/x সমান কি 1/96 মাইনাস 1/120। তাহলে এখান থেকে আসলে আমরা x এর একটা ভ্যালু পাবো। সো যদি এই 96 বা যেটা s প্রাইম হওয়ার কথা অ্যাকচুয়ালি এটা বড় হয় তাহলে শ্রেণীতে যুক্ত করব, তাই না? আর যদি এটা ছোট হয়, যেটা 120 ছিল আগে, আমাকে কমাইতে হবে, তখন আমি কি করব, সমান্তরাল একটা রোধকে ওই জায়গায় যুক্ত করব। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। প্রশ্নটা যদিও হিজিবিজি, তবে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকলেই হয়েছে, সমস্যা নেই। তাহলে তোমাদের সবাইকে আবার ধন্যবাদ। সামনে আরো কিছু চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার দেখা হবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।